আমার ম্যাথে কি দেওয়া আছে 2 নম্বরে আমরা দেখব আমার কি চাইছে, 3 নম্বরে আমি ফর্মুলাটা মনে করার চেষ্টা করব, ফর্মুলাতে আমি 4 নম্বরে ডেটা বসাবো, তাহলে আমার ম্যাথ হয়ে যাবে। সো খুব সিম্পল ম্যাথ করা। আমরা এই 4টা ফর্মুলা, সো আমার যে ম্যাথ সলভ করার ফর্মুলা, এই 4টা জিনিস আপনি মনে রাখবেন, দেখবেন ম্যাথ আপনি পারতেছেন। সো আমরা ম্যাথে চলে যাচ্ছি। সো আমার এক্স ওয়াই জেড এন্টারপ্রাইজ, এটা হলো আমার মডিউল সি এর 24 নাম্বার ম্যাথ, ঠিক আছে। সো এক্স ওয়াই জেড এন্টারপ্রাইজ হ্যাড দ্য ফলোইং ইনফরমেশন ফর 2020 সাল। সো আমরা 2020 সালের জন্য কিছু ইনফরমেশন দেওয়া আছে। কি কি দেওয়া আছে? আমার সেলস দেওয়া আছে, সেলস পার ইউনিট দেওয়া আছে, আমার ভেরিয়েবল কস্ট দেওয়া আছে, ফিক্সড কস্ট দেওয়া আছে। তাহলে আমার এই আমি কি করতেছি, আমাকে কি বের করতে হবে? এই জিনিসগুলো হলো দেওয়া আছে, গিভেন দেওয়া আছে। আমাকে কি বের করতে হবে? হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন মার্জিন এবং কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বের করতে বলছে, রেশিও বের করতে বলছে, কন্ট্রিবিউশন মার্জিন বের করতে বলছে। সো হোয়াট ইজ দ্য ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলছে, হোয়াট ইজ দ্য মার্জিন অফ সেফটি বের করতে বলছে, ইউনিটে এবং সেলসে, ইউনিটেও বের করতে বলছে, সেলস মানে অ্যামাউন্টেও বের করতে বলছে। ইফ দ্য কোম্পানি উইশেস টু ইনক্রিজ ইটস কন্ট্রিবিউশন মার্জিন বাই 40% in 2021, by how much will need to increase its sales if all other factors remain? সো শুধু সেলস চেঞ্জ করে, সেলস বাড়ায় কিভাবে আমি কন্ট্রিবিউশন মার্জিন বাড়াবো, এটা আমার একবারে লাস্টেরটা চাইছি। সো আমরা প্রত্যেকটা একটু টু দ্য পয়েন্টে ধরে ধরে শিখাবো, আপনি অডিট হবেন না, আমরা পারবো, সহজেই পারবো। কন্ট্রিবিউশন মার্জিন মানেটা কি? কন্ট্রিবিউশন মার্জিন মানেটা কি? এটার মিনিংটা কি? কন্ট্রিবিউশন মার্জিনের মিনিংটা হলো, আমার তো একটা কোম্পানিতে আমার ফিক্সড কস্ট আছে, ভেরিয়েবল কস্ট আছে, রাইট? সো আমার সেলসের যে পোর্শনটুকু, আমার ফিক্সড কস্টকে কভার করে, ওইটা হলো আমার কন্ট্রিবিউশন মার্জিন। সো আমি জানি আপনি কিচ্ছু বুঝেন নাই, আমি আরেকটু তাহলে ম্যাথমেটিক্যালি বুঝাই। সো আমি সেল করি, ধরেন আমি সেল করি হলো ধরেন 10 টাকা, আর আমার ভেরিয়েবল কস্ট হলো 5 টাকা। সো এই দুইটা ডিফারেন্স হলো 5 টাকা। এই 5 টাকা কি কভার করে? এই 5 টাকা কিন্তু আমার ফিক্সড কস্ট কভার করে, ফিক্সড কস্টকে কভার করে, ঠিক আছে। সো আমি আমার এই 5 টাকা যে ফিক্সড কস্টে কভার করে, এই কারণে আমি এটাকে কন্ট্রিবিউশন মার্জিন বলতেছি। এই কন্ট্রিবিউশন করতেছে, কৃষি কন্ট্রিবিউট করতেছে, আমার ফিক্সড কস্ট কাভারকে কন্ট্রিবিউট করতেছে, কাভার করার জন্য কন্ট্রিবিউট করতেছে, এভাবে মনে রাখলে হবে। তাহলে কি আমার হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন মার্জিন, আমি ফর্মুলা কি পেলাম? কন্ট্রিবিউশন মার্জিনের ফর্মুলা কি পেলাম? আমার সেলস মাইনাস আমার ভেরিয়েবল কস্ট, ঠিক আছে। সো সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট আমার হলো কন্ট্রিবিউশন মার্জিন। সো যে পয়েন্টে ছিলাম আমার কন্ট্রিবিউশন মার্জিন কি, যে আমার সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। সো সেলস যদি আমার 10 টাকা হয়, ভেরিয়েবল কস্ট যদি 5 টাকা হয়, কন্ট্রিবিউশন মার্জিন 5 টাকা। এই ম্যাথে কি আছে, আমার আমার সেলিং প্রাইস হলো 80 টাকা, আর আমার ভেরিয়েবল কস্ট হলো 30 টাকা। সো আমি কন্ট্রিবিউশন মার্জিনের ফর্মুলা আমি জানি, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। সো সেলস হলো আমার 80 টাকা, আমার কন্ট্রিবিউশন ভেরিয়েবল কস্ট হলো 30 টাকা। সো এই ম্যাথে হলো আমার 50 টাকা হলো কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, পার ইউনিটে কন্ট্রিবিউশন মার্জিন হলো 50 টাকা। সো এবার আমি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কি? সো আমার কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট সেল প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। সো আমার 80 টাকা মাইনাস 30 টাকা, 50 টাকা হলো আমার কন্ট্রিবিউশন মার্জিন। সো রেশিও কিভাবে পাবো? কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট ডিভাইডেড বাই সেলস প্রাইস পার ইউনিট ইন্টু 100 দিলে আমি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও পাবো। রেশিও মানে হলো আমি পার্সেন্টেজে যখন বের করবো। সো আমার কন্ট্রিবিউশন মার্জিন 50 টাকা, 50 টাকা সেল, আমার 50 টাকা কন্ট্রিবিউশন মার্জিন ফর কার উপরে? 80 টাকা সেলস এর উপরে। সো 80 দিয়ে যদি আমি ডিভাইড করি, 100 দিয়ে যদি গুণ করি, আমি 62.5% হলো আমার কন্ট্রিবিউশন মার্জিন, ঠিক আছে। তার মানে হলো আমার সেলস যে আমি করতেছি তার ভিতরে সেলিং প্রাইসের ভিতরে আমার এই 62.5%ই আমার কি করতেছে, আমি আমার ফিক্সড প্রাইসকে কভার করতেছি। কারণ প্রথমটাতে সমস্যা? এটা বুঝি নাই, আচ্ছা, সেলস পার ইউনিটটা কেন করলাম? আমাকে বলছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বের করতে। জি রেশিও স্যার। মানে তো ঠিক আছে, রেশিও বের করতে বলছে। তো রেশিও মানে হলো আমার কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট উপরে, নিচে হলো সেল প্রাইস, এটা ফর্মুলা আর কি, ইন্টু 100। ও সো আচ্ছা, আমি ঠিক আছে, বুঝছি। কন্ট্রিবিউশন মার্জিন পাইছিলাম 50 টাকা, আমার সেল প্রাইস হলো 80 টাকা। সো ইন্টু 100 করলে আমি 62.5 পাই। এটার মিনিংটা হইলো, এই 62.5 এর মিনিংটা হইলো, আমি যে 80 টাকা সেল করতেছি তার 62.5% হইলো আমার কি করতেছে, আমার ফিক্সড কস্টকে কভার করতেছে, ঠিক আছে। সো এবার আসি ব্রেক ইভেন পয়েন্ট। সো ব্রেক ইভেন পয়েন্টটা সহজ। ব্রেক ইভেন পয়েন্ট হলো ওই পয়েন্ট যে পয়েন্টে আমার লাভও হয় না, লসও হয় না।
যে পয়েন্টে আমার লাভও হয় না লসও হয় না। ঠিক আছে, সো আমার লাভও হয় না লসও হয় না, মানে আমার কস্ট কাভার হয়। সো ধরেন আমার একটা প্রোডাক্টের কস্ট হলো 10 টাকা, ভেরিয়েবল কস্ট হলো 10 টাকা, আর ফিক্সড কস্ট হলো আমার ধরেন আরো 10 টাকা। ঠিক আছে, ফিক্সড কস্ট হলো 10 টাকা, সো এই হলো আমার 20 টাকা। সো 20 টাকা যদি আমি সেল করতে পারি তাহলে আমার লাভও হয় না লসও হয় না। এটা হলো পার ইউনিটে বললাম। সো আমার যদি টোটাল ইউনিটে চিন্তা করি, টোটাল হলো আমার ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটে যদি চিন্তা করি, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন হলো আমার ব্রেক ইভেন পয়েন্ট পার ইউনিটে যদি আমি বের করতে চাই। সো আমার এটার ফর্মুলা হলো কি, ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলা হলো আমার উপরে ফিক্সড কস্ট আর নিচে হলো কন্ট্রিবিউশন মার্জিন। সো আমি ফিক্সড কস্ট আমার 39,000 টাকা, কন্ট্রিবিউশন মার্জিন হলো পার ইউনিটে 50,000 টাকা, 50 টাকা। সো 780 ইউনিট যদি আমি সেল করি তাহলে আমার লাভও হবে না লসও হবে না। সো এই আমি জানি আপনারা কেউ বুঝেন না এই পয়েন্ট, আমি একটু বুঝাই বলি। সো আমি ব্রেক ইভেন পয়েন্ট পাইছি, আমি ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করি, আমি 780 টাকা ব্রেক ইভেন পয়েন্ট পাইছি। 780 ইউনিট যদি সেল করি আমার লাভও হয় না লসও হয় না। কিভাবে? 780 ইউনিট আমি কত করে সেল করতেছি? 80 টাকা করে সেল করতেছি। টোটাল কত হয় আমার? শূন্য শূন্য, দুই শূন্যর জন্য শূন্য, আমার 8 8 64, 8 8 64, আর আমার 7 8 56, 56 আর 6 আমার কত হচ্ছে? আমার 56 আর 6 62 হচ্ছে। তাহলে আমি 62,400 টাকা আমি সেল করতেছি, এটা হলো আমার সেলিং প্রাইস। এই 62,400 আমার তাহলে কস্ট কত? এটা আমার সেলিং প্রাইস, এটা এস দিলাম। ঠিক আছে, সেলিং প্রাইস। কস্ট কত? কস্ট ক্যালকুলেট করি তো। আমার 780 ইউনিটের জন্য আমার ভেরিয়েবল কস্ট হচ্ছে 30 টাকা, আর 780 ইউনিটের জন্য আমার ফিক্সড কস্ট হচ্ছে কত? আমার ফিক্সড কস্ট হচ্ছে কত? 39,000 টাকা। ঠিক আছে, সো আমার ভেরিয়েবল কস্ট কত? আমার ডাবল শূন্য, 3 8 24 4, আর আমার 3 7 21, আমার 21, আর 2 হইলো 23। ঠিক আছে, সো আমি যদি এই দুইটা যোগ করি কত দাঁড়াচ্ছে? শূন্য শূন্য, আমার 4 নামতেছে এখানে, এখানে আমার নামতেছে হলো 2, এখানে আমার হইতেছে হলো 2 4 6 6 হইতেছে। তার মানে আমার কি হচ্ছে? কস্টও দাঁড়াচ্ছে 62,400 টাকা, আমার রেভিনিউ দাঁড়াচ্ছে, সেলসও দাঁড়াচ্ছে 62,400 টাকা। আমার এখানে লাভও হয় না লসও হয় না। ঠিক আছে, তো এই জিনিসটাই, এই থিমটাকে আমি কিভাবে পাইছি, যে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই আমার কন্ট্রিবিউশন মার্জিন। আমি অন্যভাবে লিখতে পারি, ব্রেক ইভেন পয়েন্ট ইজ ইকুয়াল টু আমার উপরে হলো ফিক্সড কস্ট, নিচে হলো আমার সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, এভাবে লিখতে পারি। সো আমি যদি আমার ম্যাথে করি, ফিক্সড কস্ট হলো 39,000 টাকা, আমার সেলস হলো 80 টাকা, আর ভেরিয়েবল কস্ট হলো 30 টাকা। সো 39,000 টাকা, আমার 50 টাকা। সো ইজ ইকুয়াল টু আমার 780 ইউনিট। কার কোনো সমস্যা? না ভাইয়া, ঠিক আছে। সো এটা আমার আমি একবারে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাকে বুঝাইলাম। আমি কেন এত এত বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাকে বলি, কারণ যাতে আপনি জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হয়। আপনি যদি কনসেপ্টটা ক্লিয়ার হয়, আপনি ম্যাথটা করতে সহজ হবে। আর আপনি যদি ধরেন একটা জিনিস, ধরেন এখানে যদি আপনি ফর্মুলা দিয়ে বসাই দিতেন তাহলেও ম্যাথ হইতো, বাট আপনি জিনিসটা বুঝতেন না, আপনি ফর্মুলা মনে রাখা লাগতো। ঠিক আছে, সো আপনি এখন কিন্তু ফর্মুলা ভুলে গেলেও আপনি কিন্তু ম্যাথ করে আসতে পারবেন। ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস কত? আমি যদি ইন সেলসে ইন অ্যামাউন্টে যদি বের করতে চাই, ব্রেক ইভেন পয়েন্ট আমি তো ইউনিটে বের করছি। 780 ইউনিট যদি আমি সেল করি তাহলে আমি কি হবে? আমার লাভও হবে না লসও হবে না। বাট আমি অ্যামাউন্টে যদি বের করতে চাই, সে অ্যামাউন্ট তো সহজ। আমি 780 ইউনিটকে যদি আমি প্রাইস দিয়ে ডিভাইড করি, 80 দিয়ে গুণ করি, আমার ব্রেক ইভেন ইউনিটে যদি আমি সেল প্রাইস দিয়ে গুণ করি, 780 যদি 80 দিয়ে গুণ করি তাহলে আমি কি পাচ্ছি? 62,400 পাচ্ছি। সো একবারে একবারে সিম্পল একটা জিনিস, আমি শুধু মাল্টিপ্লাই করতেছি, প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করতেছি। তার মানে স্যার এখানে ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস এর মধ্যে যদি আমরা বের করতে চাই, তাহলে ওই ইউনিটটা আগে কি বের করে নিতে হবে? আগে বের করে নিতে হবে। যদি আপনাকে ইউনিট না চাই, শুধু অ্যামাউন্টে চাই, প্রথমে আপনাকে ইউনিট বের করতে হবে, তারপর আপনি মাল্টিপ্লাই করবেন। থ্যাংক ইউ। সো এবার আসি মার্জিন অফ সেফটি। সো মার্জিন অফ সেফটি আপনি ম্যাথের দিকে একদম তাকাবেন না, আগে আপনি কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন। সেফটি মানে কি? মার্জিন অফ সেফটি মানে কি? সেফটি মানে, আমি সবসময় একটা টার্ম ইউজ করি, সেফ সাইডে থাকা। আমি একটু পেছন থেকে বলি। ধরেন আমি আপনার বইয়ে আমি সবগুলো চ্যাপ্টার কেন আনলাম? আপনি দেখবেন মার্কেটে অনেক বই আছে, সবগুলো চ্যাপ্টার সে কভার করে না। সবগুলা চ্যাপ্টার কভার করলেও সে সিলেবাসে সবগুলা কোশ্চেন কভার করে না, টপিক কভার করে না। নোটকে ছোট রাখার জন্য দেখবেন ছোটি বই দেয়, খুব ছোট ছোট বই দেয়। আমার বইগুলো ছোট কিন্তু অনেক কোশ্চেন পাবেন আপনি আমার বইয়ে। ধরেন আমার কোনো এমন কোনো টপিক পাবেন না যেখানে আমার বইয়ে নাই। ঠিক আছে,
তো সবাই ছোট দেখে খুব পছন্দ করে, কিন্তু আবার পৃষ্ঠা উল্টে গেলে দেখে অনেক কোশ্চেন, তখন আবার বলে সময় ভাই অনেক কোশ্চেন দিয়েছেন আপনি। যাই হোক, কিন্তু এটাও বলে যে বইগুলো ছোট তো পড়তে ভালো লাগে, হাতে নিলে ভালো লাগে। তো যে পয়েন্টে আমি আমি কেন এই পয়েন্টটা আমার কেন আসলো, আমি কেন এইভাবে আমি বইটা সাজাইলাম, কেন আমি সবকিছু কভার করছি, কারণ আমার পার্সোনাল লাইফের রিফ্লেকশন একটা আছে। আমি যখন স্টুডেন্ট ছিলাম, সো আমি আমার লাইফে আমি সবই পড়তাম, কখনো আমি সিলেবাস করে পড়তাম না, সাজেশন করে পড়তাম না, আমি সবই পড়তাম। সো ওই যে আমি পার্সোনাল লাইফে সবই পড়তাম, ওইটার রিফ্লেকশন কিন্তু আমার বইয়ে ছিল আর কি। আমি যখন বই রেডি করি অথবা আমি যখন ক্লাস নেই, দেখবেন আমি সবগুলাই কভার করছি ক্লাসে। আমি তো পারতাম দুই একটা চ্যাপ্টার থেকে কম কোশ্চেন কভার করতে। সো এটা কেন করতেছি, আমি সেফ সাইডে থাকা পছন্দ করতাম সবসময়, যে আমি সবসময় সেফ সাইডে থাকবো, আমি রিস্কি জোনে যাবো না। আমি যখন সিলেবাস করে পড়বো, সাজেশন করে পড়বো, তখন আমি রিস্কি জোনে চলে যাবো। সো আমার অনেক ফ্রেন্ড দেখছি যে অনেক সাজেশন করেও ভালো রেজাল্ট করছে, অনেক ভালো স্টুডেন্ট, এটা ইটস ট্রু। সো এটা তার ক্রিয়েটিভিটি, তার হয়তো মেধার, তার বহিঃপ্রকাশ। বাট আমি গাদা ছিলাম, আমি গাদার মতো পড়তাম, সবই পড়তাম। সো এটা আমার আমার লাইফে একটা জায়গায় আমি খুব ভালো কাজে দিচ্ছে এই গাদার মতো পড়াটা। আমার ইউনিভার্সিটি এডমিশন টেস্টে আমি আমি সবই পড়ছি যখন, যেমন ফ্রেজন ইডম পড়ছি, আমি এক কথায় প্রকাশ পড়ছি, সবই পড়ছিলাম। তো আমার ইংলিশ কোশ্চেনে ওই বছরই ফ্রেজন ইডম প্রচুর আসছিল, এক কথায় প্রচার প্রচুর আসছিল। সো আমি পার পেয়ে গেছিলাম আর কি। সো এটা কিন্তু কাজে লাগে, যেমন আপনাদের ক্ষেত্রে সেই যে আপনারা আজকে আমি কনফিডেন্টলি কেন বলতে পারি যে নতুন কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী সবকিছু আমার বই থেকে আসবে। ইভেন পরীক্ষার পর দেখবেন সত্যি আমার বই থেকে সবকিছু আসছে, ঠিক আছে। সো কেন বলতে পারি, কারণ আমি যেহেতু সবকিছু কভার করছি। সো এই যে এটাকে হয় আমি সেফ সাইডে থাকা আর কি, আমি সেফ সাইডে থাকতেছি, আমি বেশি কভার করতেছি। সো এখানেও মার্জিন অফ সেফটি, আমার বিজনেসের যে মার্জিন অফ সেফটির যে ইস্যুটা, এটা কিন্তু ওই অনেকটা ওই কনসেপ্টই, যে আজকে আমি যদি 100 ইউনিট সেল করি, আমি ব্রেক ইভেনে থাকি। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি যদি আজকে 100 ইউনিট সেল করি, ব্রেক ইভেনে থাকি। এই ম্যাথে যেটা ছিল যে আমি 700 ইউনিট 80 ইউনিট যখন সেল করবো, আমি ব্রেক ইভেনে থাকবো। কিন্তু আপনি কি সেফ সাইডে গেলেন? সেফ সাইডে কিন্তু গেলেন না, কোনো কারণে যদি সেল কমে যায়, আপনি লসে চলে যাবেন। তো আপনি সেফ সাইডে থাকার জন্য আপনি কি করবেন, আপনি বেশি পরিমাণে সেল করবেন। আপনি 780 জায়গায় আপনি 880 সেল করবেন, 900 সেল করবেন। সো আপনি ব্রেক ইভেনের পয়েন্ট থেকে যত উপরে থাকবেন, তত আপনি সেফ সাইডে থাকবেন, ঠিক আছে। সো আমি মার্জিন অফ সেফটি আমি ওইটাকে বলতেছি, ব্রেক ইভেনের উপরের পয়েন্টটাকে আমি মার্জিন অফ সেফটি পয়েন্ট বলতেছি, ঠিক আছে। সো আমি তাহলে ব্রেক ইভেনের উপরের পয়েন্টটা মার্জিন অফ সেফটি বলতেছি, তার মানে হলো মার্জিন অফ সেফটি ইন ইউনিটে হলো অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। আমার অ্যাকচুয়াল সেলস যদি হয় আমার 4800 ইউনিট, আর আমার ব্রেক ইভেন সেলস যদি হয় 780 ইউনিট, তার মানে আমি সেফটি আসছি, সেফ সাইডে আসছি হলো 4020 ইউনিট এক্সট্রা আমি সেল করতেছি। সো কোনো কারণে আমার সেল কমে গেলেও আমি কি করতেছি, সেফ সাইডে থাকতেছি। সো এটাকে আমি মার্জিন অফ সেফটি বলতেছি। সো মার্জিন অফ সেফটি আমি ইন সেলস যদি চিন্তা করি, এটা তো আমার ইউনিটে, ইউনিটে আমি চিন্তা করলাম। ইন ইন অ্যামাউন্টে যদি চিন্তা করি, মার্জিন অফ সেফটি ইন ইউনিট, তার মানে হলো 4020 ইউনিট, আর প্রাইস, সেল প্রাইস হলো 80 টাকা। সো ইন অ্যামাউন্টে পেয়ে যাচ্ছি। সো তাহলে আমি এখানে আমার অ্যামাউন্টে বের করতে বললে আমি শুধু প্রাইস দিয়ে গুণ দিব, আর কিচ্ছু না। সো আমি অনেকগুলো কথা বললাম মার্জিন অফ সেফটি বোঝানোর জন্য, আশা করি আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী ম্যাথ কোশ্চেনে। সো পরের কোশ্চেনটা তো সহজ হবে না, একটু টাফ হবে, ঠিক আছে। সো পরের কোশ্চেনটা, এই কোশ্চেনটা অনেক সহজ ছিল, হ্যাঁ। এই কোশ্চেনটা অনেক সহজ ছিল, পরেরটা একটু টাফ হবে, আমি আগে থেকে বলে রাখি, আপনার মাথা গুলাই যেতে পারে। সো অডিট হবে না, যেহেতু আমি সহজ করে বলে দিব। আমি অল্টারনেটিভ চলে যাচ্ছি, ঠিক আছে। আমি আমার এই 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 ফর্মুলাতে আমি যাচ্ছি না, আমি অল্টারনেটিভ ওয়েতে শিখাচ্ছি, ঠিক আছে। এটা দুইভাবে করা যায়। সো আপনার অল্টারনেটিভ ফর্মুলাটা ফলো করবেন। সো অল্টারনেটিভ ফর্মুলা কি আছে, কারেন্টলি কন্ট্রিবিউশন মার্জিন আমার কত, আমার কারেন্টলি আমি কন্ট্রিবিউশন মার্জিন 50, আমরা সবাই জানি, একটু আগে আমরা দেখে আসছি। তো ম্যাথে বলছে যে 40% যদি কন্ট্রিবিউশন মার্জিন ইনক্রিজ করে, তাহলে আমার সেলস কত বাড়ানো লাগবে। আমাকে বলছে সবকিছু সেম, আমার সেলিং প্রাইস 80 থাকবে, ফিক্সড কস্ট আমার 39,000 টাকাই থাকবে, আমার সবকিছু সেম থাকবে, বাট আমি কন্ট্রিবিউশন মার্জিন 40% বাড়াতে যাচ্ছি, এবং এই কারণে আমার সেলস এর পরিমাণ কি পরিমাণে বাড়ানো লাগবে, আমাকে এটা জানতে চাচ্ছে। সো আমার সেলস কত হবে, সেলস এর পরিমাণ কি পরিমাণে ইনক্রিজ করবে, এটা জানতে চাইছি। এটা একটু মাথায় রাখেন, ঠিক আছে। সো আমরা স্টেপ বাই স্টেপ আগাই। আমাকে বলছে কন্ট্রিবিউশন মার্জিন আমার 40% বাড়ানো লাগবে। আমার আগে কন্ট্রিবিউশন মার্জিন কত ছিল, আমার পূর্বে কন্ট্রিবিউশন মার্জিন ছিল 50 টাকা, মানে 80 টাকা সেলিং প্রাইস থেকে আমি 30 টাকা বাদ দিলে আগে কন্ট্রিবিউশন মার্জিন ছিল 50 টাকা। এখন আমি 40% ইনক্রিজ করলে আমার 20 টাকা ইনক্রিজ হচ্ছে। সো আগে ছিল 50 টাকা, এখন হলো 20 টাকা বাড়বে। সো 70 টাকা আমার কন্ট্রিবিউশন মার্জিন হবে। সো আমি যদি 70 টাকা কন্ট্রিবিউশন মার্জিন পেতে চাই, সো আমার ভেরিয়েবল কস্ট আছে, আমার ভেরিয়েবল কস্ট হলো 30 টাকা, রাইট। সো কন্ট্রিবিউশন মার্জিন যদি আমি 70 টাকা চাই, তাহলে সেলিং প্রাইস কত হবে, সেলিং প্রাইস কত হবে, 100 টাকা হবে, রাইট। আপনি বুঝেন নাই,
আমি আবার বুঝাচ্ছি কিভাবে হইলো এটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা 100 টাকা হবে। 100 টাকা। তারপর আমি আবারও বুঝাচ্ছি। কন্ট্রিবিউশন মার্জিনের ফর্মুলা হলো আমার সেলস সেলস মাইনাস আমার ভেরিয়েবল কস্ট। আমি একটু সাইড চেঞ্জ করি তো। সেলস আমি এই পাশে নিয়ে আসলাম, ভেরিয়েবল কস্ট এই পাশে নিয়ে আসলাম, আর আমার কন্ট্রিবিউশন মার্জিন এই পাশে নিয়ে গেলাম। সো আমি আবার সেলস এই পাশে রাখলাম, আর আমি কন্ট্রিবিউশন মার্জিন প্লাস হয়ে যাবে না, এখানে মাইনাস আছে, মাইনাস যদি আমি সাইড চেঞ্জ করি প্লাস হয়ে যায়। আমরা ছোটবেলায় শিখে আসছি, রাইট? হয় না? জি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সো আমি একবারে বাচ্চা মানুষের মতো শিখবো। সেলস আমার এই পাশে, কন্ট্রিবিউশন মার্জিন আমার 50 টাকা, ভেরিয়েবল কস্ট হলো, সরি, কন্ট্রিবিউশন মার্জিন এখন হলো 70 টাকা, ভেরিয়েবল কস্ট হলো 30 টাকা। সো সেলসের দাম হলো আমার, সেল পার ইউনিট হবে 100 টাকা। সো একবারে আমি ঐকিক নিয়মে আমি শিখলাম, ঠিক আছে? সো আমি যেভাবে শিখি না কেন, আমার সেলিং প্রাইস হচ্ছে, নিউ সেলিং প্রাইস হবে নিউ কন্ট্রিবিউশন মার্জিন আর ভেরিয়েবল কস্ট, সো 100 টাকা হবে আমার নিউ সেলস। সো নিউ সেলস যদি আমার 100 টাকা হয়, সো আমার আমি তো 4800, 100 টাকা, সো আমি 4800 ইউনিট সেল করতাম। একটু আগে দেখে আসছি না যে আমি 4800 ইউনিট সেল করছি, রাইট? সো আমার মার্জিন অফ সেফটি ছিল 4020 ইউনিট, মনে আছে? হুম। জি জি। সো আমি আগে যেহেতু 4800 ইউনিট সেল করছি, তখন আমি সেল করতাম 80 টাকায়, এখন আমি সেল করতেছি 100 টাকায়। সো এখন আমার টোটাল সেল করতে হবে, সেলিং প্রাইস কত হবে? 4,80,000 টাকা সেলিং প্রাইস হবে। সো আমি 4,80,000 টাকা সেল করলেই আমার কি হবে? আমার কন্ট্রিবিউশন মার্জিন 40% বাড়বে। বাট এখানে আমি একটা জিনিস, আমি একটু বলি, এখানে আমি একটা জিনিস যে বলতেছি, সেলিং প্রাইস যে 100 টাকা, কিন্তু আমাকে তো বলছে সবকিছু সেম থাকবে, আদার থিং রিমেইনিং দ্য সেম। আমার কন্ট্রিবিউশন মার্জিন বাড়বে 40%, বাড়াবো 40%। কিভাবে বাড়াবো? আমি এখানে কিন্তু একটা বলছিলাম, সেলস কত বাড়ায় বাড়াবো, আমি শুরুতে কিন্তু বলে ফেলছিলাম যে আমি সেলসের পরিমাণ কত বাড়ায় আমি কন্ট্রিবিউশন মার্জিন বাড়াবো, ওইটা বলছিলাম, ঠিক আছে? সো আমি কিন্তু প্রাইস বাড়ায়া না, নট প্রাইস, নট নট প্রাইস, আমি প্রাইস বাড়াইয়া কিন্তু না, আমি প্রাইস বাড়ায়া না, আমি প্রাইস বাড়ায় কিন্তু কন্ট্রিবিউশন মার্জিন বাড়াবো না। আমি সেলের অ্যামাউন্ট বাড়ায় বাড়াবো। আগে আমি 4800 ইউনিট সেল করতাম, এখন আমি বেশি ইউনিট সেল করে আমি কন্ট্রিবিউশন মার্জিন বাড়াবো, ঠিক আছে? সেল ইন অ্যামাউন্টে হইতে পারে, ইউনিটে হইতে পারে, বাট আমি সেল করে বাড়াবো, বাট নট প্রাইস, প্রাইস বাড়ায় না। তো আপনি বলতে পারেন এখন আমি প্রাইস কেন নিলাম, আমি কেন প্রাইস বাড়াইলাম? প্রাইস বাড়ায় আমি ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করবো। সো আমি আমি কি করতেছি, 4,80,000 টাকা যদি সেল করি তাইলেই আমার 40% আমার কন্ট্রিবিউশন মার্জিন বাড়বে, ঠিক আছে? সো আমি তো অলরেডি কি করতেছি, আমি অলরেডি তো সেল করতেছি 3,84,000 টাকা, বাট আমার সেল করা লাগবে 4,80,000 টাকা। সো আমার কত টাকা বেশি সেল করা লাগবে? 96,000 টাকা বেশি সেল করা লাগবে। সো 96,000 টাকা বেশি সেল করবো আমি কত ইউনিট, ঠিক আছে? তো 96,000 টাকা বেশি সেল করা লাগবে। সো বেশি সেল করবো আমি কত ইউনিট করে? ইনক্রিজ ইন সেলস ইন ইউনিট। আমি ইউনিটে যদি চিন্তা করি, আমি 50 টাকা করে আমি আমার কন্ট্রিবিউশন মার্জিন, সো আমি 96,000 টাকা যদি বেশি প্রফিট করতে চাই, কন্ট্রিবিউশন মার্জিন জেনারেট করতে চাই, সেক্ষেত্রে আমার 1920 ইউনিট বেশি সেল করা লাগবে। সো 1920 ইউনিট সেল বেশি করলে আমার কন্ট্রিবিউশন মার্জিন 40% বাড়বে। 3,84,000 টাকা আসলো কোত্থেকে? 3,40,000 আগেই সেল করতাম আমি। আমি যখন 4,800 ইউনিট সেল 80 করে করতাম, 4,000। হ্যাঁ 80 করে 4,800 আর কি। সো আমি আগে সেল করতাম হলো আচ্ছা আচ্ছা। 3,84,000, এখন আমার সেল করা লাগবে হুম, 4,80,000। সো আমার 96,000 4,80,000। আমার টাকা বেশি সেল করা লাগবে। বাট এই বেশি সেলটা কিন্তু আমার সেল প্রাইসে না, এটা কিন্তু সেল প্রাইসে না, কস্ট প্রাইসে আর কি, কন্ট্রিবিউশন মার্জিন প্রাইসে। এই 50 টাকা দিয়ে আমি ডিবেট করব। 80 দিয়ে ডিবেট করলে কিন্তু হবে না, আবার 80 দিয়ে ডিবেট করলে তো আমার অ্যাকচুয়াল হবে না, আমার কন্ট্রিবিউশন মার্জিনে অ্যামাউন্টটুকু পাবো না। আমি 50 দিয়ে ডিবেট করবো, 50 আমার কন্ট্রিবিউশন মার্জিন, ঠিক আছে? তাহলে একটু ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে দেখি তো মিলি কিনা। আমার ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন হলো, আমি যদি 1920 ইউনিট সেল করি, 1920 ইউনিট যদি সেল করি 80 টাকা করে, কত হয়? 2 শূন্য, 8 দোকানে 16, 16 6 হাতে 1, আর 8 নং, 8 নং 72। 72, 72 একে 73, 8 একে 8, 8 এর সাথে 15। 15, ঠিক আছে? আমার 15 লাখ, সরি 1,53,000 টাকা, রাইট? হুম। 1,53,000 টাকা আমার বেশি সেল করা লাগবে। সো আমার 1,53,000 টাকা আমি যদি সেল করি, তাহলে আমার সো আমার
আমরা কি বের করতে 3,84,000 সাথে এটা যোগ হবে স্যার নাকি? হ্যাঁ 3,84,000 সাথে এটা যোগ হবে। সো এই ছিল ম্যাথ। কারো সমস্যা? এটা আমরা আবার আবার পাবো, এই টাইপের ম্যাথটা আমরা আবার পাবো, এখানে আমরা ক্লিয়ার হয়ে নিব। আমরা তাহলে একটু সামনে যাই, রাত্র হয়ে যাচ্ছে, তো আমরা সামনে যাই। সো 25 নাম্বার ম্যাথে আমার কি বলা হয়েছে, সেলস হলো আমার 24,000 ইউনিট, আমার সেলিং প্রাইস হলো 40 টাকা, ভেরিয়েবল কস্ট হলো 15 টাকা। সো কন্ট্রিবিউশন মার্জিন আমার কত হবে, সবাই একটু বের করে ফেলি। 40 মাইনাস 15, সো কন্ট্রিবিউশন মার্জিন হলো 25 টাকা। 25। ফিক্সড কস্ট হলো আমার 19,500 টাকা। সো হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন মার্জিন রেশিও? রেশিও বের করার জন্য আমি কি করব, সো সিএম রেশিও ইজ ইকুয়াল টু আমার কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই সেলস, রাইট? 40 টাকা কত হয়? 62.5%। 62.5%। ঠিক আছে, সো আমার এক নাম্বারটা হয়ে গেল, মুখে মুখে হয়ে গেছে, কোনো ব্যাক হুম। পেতে হয় না। হোয়াট ইজ দ্য ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস? তো ব্রেক ইভেন পয়েন্টও পাবো। আমি ব্রেক ইভেন পয়েন্টের একটা ফর্মুলা লিখছিলাম, আমার ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেলস মাইনাস ভেরিয়েবল Sales কস্ট। minus variable cost। তো ফিক্সড কস্ট আমার কত, আমার 2,400, সরি 19,500। 19,500। 19,500 হলো আমার ফিক্সড কস্ট, আমার সেলস হইলো আমার 40 টাকা, ভেরিয়েবল কস্ট হইলো আমার 15 টাকা। সো আমার 25 নিচে, উপরে হলো 19,500। সো ব্রেক ইভেন কত দাঁড়াচ্ছে? 31,200। 31,200। ঠিক আছে, তাহলে 2 নম্বরটা বের করে ফেললাম। হোয়াট ইজ দ্য মার্জিন অফ সেফটি ইন ইউনিট ইন সেলস অ্যান্ড সেলসে কত? সো আমি অ্যাকচুয়ালি কত ইউনিট সেল করি, 2,400 ইউনিট সেল করি। সো 2,400। আমার হ্যাঁ, দরকার, ডিভাইডের মনে হয় একটা শূন্য বেশি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, 3,120 হইলে হয় আমার, আমি সেল করতেছি 2,400। সো আমার তো কি এটা 3,120, সরি, সো আমার তো মার্জিন অফ সেফটি নাই, রাইট? মার্জিন অফ সেফটি হলো আমার Sales। কোথায় চলে গেছি? 3 নাম্বার স্যার, 3 নাম্বার। 3 নম্বরে মার্জিন অফ সেফটি তো আমার মার্জিন অফ সেফটি ইন ইউনিট, সেল ইউনিট, ব্রেক ইভেন ইউনিট। সেল ইউনিট হলো 2400, ব্রেক ইভেন ইউনিট হলো আমার সেল প্রাইস মাইনাস ইউনিট সেল। 780 কেমনে হইলো, আমরা কি বের করলাম তাইলে? 31,200 পাইলো কই ফিক্স কস্ট? 31,200 থেকে পাইলো? আচ্ছা ব্রেক ইভেন সেলস 31,000, আমরা একটু ভুল করছি মনে কোথাও। ভাইয়া ওটা তো পার্সেন্ট হবে না, তাই না? 19,500 কে 25 দিয়ে ভাগ দিলে এটাই ভুল করছি আমরা, 19,500 25 দিয়ে ভাগ দিলে কত হয় একটু বলেন তো, কত হয়? 780। 780। তো আমরা ওইখানে 3120 কেন লিখছিলাম আমি জানি না, কে যেন বলছিলেন। তো 780 হয়, তো 780 আমি 2400 থেকে 780 বাদ দিলে, 780 বাদ দিলে মার্জিন অফ সেফটি পাচ্ছি, রাইট? তো আমি এখানে যে করছি এইভাবে করতে হবে এরকম না, আমার এই যে এখানে আমি ঘুরে পেঁচাই করছি এইভাবে করতে হবে এরকম না। মার্জিন অফ ব্রেক ইভেনে আপনি, আমার যে ফর্মুলাটা আছে ব্রেক ইভেনে আপনি এইভাবে করতে পারেন। ব্রেক ইভেনের ফর্মুলা হলো আমার ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, এভাবে করলে হবে। আমি এখানে যে করছি 1900 দিয়ে আমি 62% দিয়ে ডিভাইড করছি, এইভাবে না করলেও হবে। ঠিক আছে, হুম। সো আমরা একটাতে আটকায় থাকবো না, আমরা একটু ক্রিয়েটিভ ওয়েতে করবো। সো মার্জিন অফ সেফটি আমি এখানেও অন্যভাবে করছি, সো এইভাবে না করলেও হবে। 780, সো আমি 1620 ইউনিট হলো আমার মার্জিন অফ সেফটি ইন ইউনিটে। সো অ্যামাউন্টে কত হবে, সো অ্যামাউন্টে হবে আমার, ঠিক আছে, মার্জিন অফ সেফটি ইন সেলসে কি হবে, আমি এটাকে ইউনিটে তো আমি গুণ দিলেই পারি, প্রাইস দিয়ে গুণ দিলে পারি না, 40 দিয়ে গুণ দিলে পারতাম না। হুম। So আমি গুণ দিয়ে করবো, এইভাবে না করলেও হবে। সো এই পর্যন্ত পারছি, কিন্তু লাস্টেরটা কি করবো আমরা, লাস্টেরটা তো আটকে যাবো। ইফ দ্য কোম্পানি উইশেস টু ইনক্রিজ দ্য কন্ট্রিবিউশন মার্জিন 40% যদি ইনক্রিজ করতে চায়, তখন কি হবে, সেলস এর পরিমাণ কি হবে? সো আমরা এখানে করার চেষ্টা করি তো। সো আমি এখন কন্ট্রিবিউশন মার্জিন 25, 40% ইনক্রিজ করলে কি হবে, 25 ইন্টু 40%, রাইট? 40%। হুম। সো 1.4 দিলে 35। 35 হবে, রাইট? সো 35 যদি হয় আমার আমার কন্ট্রিবিউশন মার্জিন, সো আমি এখন সেল করতেছি 2,400 ইউনিট। সো আমার তখন সেলিং প্রাইস কত হবে, 35 প্লাস 35 ভেরিয়েবল যোগ কস্ট হলো 15। 15, সো 50 হবে, রাইট? সো 50 যদি হয় তখন আমার কি হবে, 2400 ইউনিট সেল করতেছি, 50 টাকা করে সেল করলে আমার টোটাল সেল হবে 20, 4 5 20 এর শূন্য 1,20,000। 2, 5 দুগুণে 10, 10 এ দিয়ে 12, ঠিক আছে?
সো 3 শূন্য আমার এখানে 4 4 5 20। 3 আর 5 24 120। হ্যাঁ 1,20,000 টাকা সেল করা লাগবে, রাইট? হুম, সো 1,20,000 টাকা সেল করা লাগবে। এখন সেল করতেছি কত? 2,400 ইন্টু 40 40 কত সেল করতেছি? আচ্ছা আমরা ম্যাথে চলে যাচ্ছি 3 সরাসরি। 0 4 24 96 আচ্ছা 96,000। আমি 25 টাকা, এখন আমার 40% বাড়লে 10 টাকা বাড়বে, 35 টাকা হবে। তো নিউ সেল প্রাইস হবে 50 টাকা। সো নাও সেল আমি 24 ইউনিট 50 টাকা করে আমি 1,20,000 টাকা সেল করব। সো এডিশনাল কত সেল করা লাগবে? 1,20,000 মাইনাস 93,000, ঠিক আছে? সো 24,000 বেশি সেল করা লাগবে। 24,000 বেশি সেল করা লাগবে মানে কিন্তু আমার 24,000 যে আমার পারচেস মানে সেল প্রাইসে বেশি তা না, কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে ডিভাইড করে বের করতে হবে, ঠিক আছে? কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে আমি বের করতে হবে। তো এডিশনাল সেলস টু অ্যাচিভ আমার হলো 24,000 টাকা সেল করা লাগবে। তো এই ছিল আমাদের ম্যাথ। আমরা চলে যাবো ওয়ার্কিং ক্যাপিটালের ম্যাথে। কারো সমস্যা? ওই 40% এটা একটু একটু আর কি ঝামেলা, এটা একটু 40% স্টাডি একটু, করা লাগবে। হ্যাঁ 40% একটু ঝামেলা। মানে একটু আগের স্টাডি করা ম্যাথের এই যে লাগবে। পিছনের অংশটা আর কি, এখানে ধরেন 1,20,000 টাকা ক্লিয়ার, 96,000 টাকা অ্যাকচুয়ালি কত দিয়ে গুণ দিলে আসবে আর কি? এই 2400 আমি আগের সেল কত ছিল? 2400 ইন্টু আমার আগের সেল ছিল 2400। 40 টাকা করে। জি, হুম 96,000। আমার পূর্বে কত সেল ছিল, এখন কত সেল হচ্ছে? সো এডিশনাল জি, সেলটা আমার সেল করা লাগবে। থ্যাংক ইউ। সো আমরা এখন ওয়ার্কিং ক্যাপিটালের ম্যাথে চলে যাচ্ছি। ওয়ার্কিং ক্যাপিটালের ম্যাথটা একদম সহজ একটা ম্যাথ, বাট এখানে অনেক ইনফরমেশন থাকে। ইনফরমেশন গুলো ব্রেনে ধরে রাখাটা টাফ হয়ে যায়, ঠিক আছে? সো আমার এখানে আমি একটু দ্রুত যাব। র মেটেরিয়াল হলো 80 টাকা পার ইউনিট, ঠিক আছে? পার ইউনিটে দেওয়া আছে। আমার র মেটেরিয়াল ডাইরেক্ট লেবার দেওয়া আছে 30 টাকা পার ইউনিট। ওভারহেড চার্জ হলো আমার 60 টাকা পার ইউনিট। টোটাল কস্ট হলো আমার 170 টাকা পার ইউনিট। প্রফিট আছে আমার 30 টাকা পার ইউনিটে। সেলিং প্রাইস হলো আমার 200 টাকা পার ইউনিট। তো আমি কি বের করব? আমার র মেটেরিয়াল ইন স্টক এভারেজ 1 মান্থ থাকে, র মেটেরিয়াল 1 মাস থাকে। সো ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা কি? ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা হলো আমার কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, ঠিক আছে? তো কারেন্ট অ্যাসেট কোনগুলা? আমি বাকিতে সেল করলে আমার কারেন্ট অ্যাসেট, রাইট? রিসিভেবল গুলা স্যার, এখানে কারেন্ট তো অ্যাসেট। অনেক ইনফরমেশন দেওয়া, এই ইনফরমেশন গুলা বুঝার কি আছে এখানে, এটা একটু যদি বলতেন। আচ্ছা আমি শেষ করি, তারপর দেখবেন যে আপনার কাছে ইনফরমেশন গুলো সহজ মনে হচ্ছে। সো ওয়ার্কিং ক্যাপিটালের মূল কথা হলো কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। তো কারেন্ট অ্যাসেট কোনগুলো? আমার রিসিভেবল গুলো কারেন্ট অ্যাসেট। লায়াবিলিটি কোনগুলো? আমি লেবারদের স্যালারি যে 2 সপ্তাহ পর পর দিচ্ছি, ঠিক আছে? পেবল গুলো আমার কারেন্ট লায়াবিলিটি। আমি র মেটেরিয়ালের পেমেন্ট দিচ্ছি পরে, সো পেবল গুলো আমার কারেন্ট লায়াবিলিটি। সো আমার কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিলে আমি কি পাচ্ছি? আমার ওয়ার্কিং ক্যাপিটাল পাচ্ছি। সো এটার মানেটা কি? ওয়ার্কিং ক্যাপিটালের মানেটা কি? আমার কত টাকা ক্যাপিটাল থাকা লাগে ব্যবসাটাকে রান করার জন্য, ঠিক আছে? সো আমার কারেন্ট অ্যাসেট যখন বেশি থাকে, এটার মানে কি? আমি একটু কনসেপচুয়ালি বলি। আমি যদি বাকিতে মানুষকে 100 টাকা দেই, সেল করি, আর র ম্যাটেরিয়াল এবং লেবার টেবার মিলা যদি আমি 80 টাকা কি করি, আমি মানুষের টাকা আটকায় রাখি, এটা আমি মানুষকে বাকিতে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি বাকিতে, আর এটা আমি আটকায় রাখতেছি। তো 20 টাকা আমার এক্সট্রা লাগতেছে না? আমি 20 টাকা বেশি মানুষকে দিয়ে দিচ্ছি না বাকিতে? সেই 20 টাকা তো আমার ক্যাপিটাল হিসেবে থাকা লাগবে, তাই না? আমার ক্যাশ থাকা লাগবে, না থাকলে তো আমি দিতে পারবো না। বুঝতে হুম, পারছি হুম। কনসেপ্টটা? আমি আবার তখনই তো ব্যাংকের কাছে আছে। হ্যাঁ, তখনই ব্যাংক ফাইন্যান্সিং দরকার হয়। রাইট, আপনি বুঝছেন জিনিসটা। যে আমি যখন মানুষকে বেশি বাকিতে দিতেছি এবং আমি মানুষের টাকা কম আটকায় রাখতেছি, তো আমার তো এই গ্যাপটা তো আমার টাকা লাগবে, তাই না? সো এই টাকাটাই হলো আমার কি? আমার ফাইন্যান্সিং লাগবে, ওয়ার্কিং ক্যাপিটাল। সো এটা আমি জাস্ট থিওরিটিক্যালি বুঝাইলাম, এটা আপনি না বুঝলেও হবে, বাট আপনি বুঝলে সুবিধা হবে আর কি। সো যে পয়েন্টে ছিলাম আমরা, র মেটেরিয়াল ইন স্টক অন অ্যান এভারেজ 1 মাস থাকে র মেটেরিয়াল। সো 1 মাস যে র মেটেরিয়াল স্টকে থাকবে, এটার জন্য আমার টাকা লাগবে না, রাইট? সো এই কারণে আমি এটা হ্যাঁ, আমার কনসিডার করবো। ম্যাটেরিয়াল ইন প্রোগ্রেস, আমার ম্যাটেরিয়াল ইন প্রোগ্রেস 50% অন এন এভারেজ হাফ এ মান্থ থাকে। 15 ডেজ। 15 ডেজ। ফিনিশ হুম, গুড ইন স্টক আমার থাকে অন এন এভারেজ 1 মান্থ। আমি প্রোডাক্ট প্রডিউস করার পরে 1 মান্থ আমার স্টকে থাকে। তার মানে এখানে আমার টাকা লাগতেছে না। আমি যে ফিনিশ করতেছি, আমাদের প্রতি ইউনিটে টাকা খরচ হয়েছে, টাকাটা তো পড়ে আছে। সো এটা আমার অ্যাসেট না, কারেন্ট অ্যাসেট না, আমার এটা তো ক্রেডিট অনেক লম্বা অ্যালাউড। সময়, 1 মাস। হ্যাঁ, 1 মাস লম্বা সময়। অনেক লম্বা সময়। জি স্যার। হুম, সো তাহলে আমার এইগুলো হলো আমার অ্যাসেট। এবার আসি লাইবিলিটি সাইডে। আমি মানুষের টাকা আটকায় রাখতেছি। কিভাবে আটকায় রাখতেছি? আমার ক্রেডিট অ্যালাউড সাপ্লায়ার ইন 1 মান্থ। আমি যার কাছে র মেটেরিয়াল কিনি, তাকে আমি 1 মাস পর পর পেমেন্টটা দিই।
ক্রেডিট অ্যালাউড টু ডেটর ইন 2 মান্থ। আমি যে যাদেরকে বাকিতে সেল করি তাদেরকে আমি 2 মাস সময় দিই, ঠিক আছে। এভারেজ টাইম এভারেজ টাইম ল্যাগ ইন পেমেন্ট ওয়াইজেস আমি 1 to 5 উইকস, আমি 1 থেকে 5 উইকের ভিতরে আমি টাকাটা পে করি স্যালারি ও লেবারদের টাকা দিই। 1 মান্থ ইন ওভারহেড এক্সপেন্স, আমি ওভারহেড এক্সপেন্স 1 মান্থ পর পর দিই। 1/4 অফ দ্য আউটপুট ইজ সোল্ড এগেনস্ট ক্যাশ, আমি 1/4 আমি ক্যাশে সেল করি। তাহলে দেখেন আমি 100 টাকা যদি সেল করি তাহলে 25 টাকা আমি ক্যাশে সেল করি, তো বাকি হুম 75 টাকা কিন্তু বাকিতে সেল করতেছি, যেটা আমার 2 মাস আটকায় থাকে, 2 মান্থ আটকায় থাকে, রাইট। তো ইয়েস ইনফরমেশন বেশি হলে কিন্তু আমার ছোট হয়ে আসতেছে, ঠিক আছে। ক্যাশ ইন মানে এটা হ্যান্ড, রিসিভেবল, ওই যে 2 মাসটা হচ্ছে রিসিভেবল থাকতেছে স্যার। হ্যাঁ ঠিক আছে। সো ক্যাশ ইন হ্যান্ড এবং ব্যাংক ইজ ডিজায়ার টু বি মেনটেন এট টাকা এত, আমার ক্যাশ ইন হ্যান্ড এবং ব্যাংকে আমি 3,65,000 রাখতে হয় আমার। You are required to prepare statement showing the working capital needed to finance a level of activity. আমার এত ইউনিট আমি প্রডিউস করে থাকি, 1,04,000 ইউনিট প্রডিউস করে থাকি, ঠিক আছে, অফ প্রোডাকশন। এজিউম দ্যাট দ্য প্রোডাকশন ইজ, আচ্ছা আমি একটু সবাই মিউট করে দিই, আমরা সাউন্ড করলে মনে হয় এগুলো রেকর্ডিং এর সমস্যা হয়ে পড়ে, সো আমি সবার সাথে মিউট করে দিচ্ছি। সো আমার কি হচ্ছে যে আমি 1,04,000 ইউনিট আমি প্রডিউস করি, তো এটা এই আমার প্রোডাকশন ইজ ক্যারিড ইভেনলি থ্রু আউট দ্য ইয়ার, আমি এই 1,04,000 ইউনিট প্রডিউস করি আমি পুরো বছরে, ঠিক আছে। সো দ্য ওয়াইজ এবং ওভারহেড আর accrued সিমিলারলি। অলসো এজিউম 4 উইকস ইকুইভ্যালেন্ট টু 52 উইকস, ইকুইভ্যালেন্ট টু মান্থ, 1 মাসে 4 সপ্তাহ, এটা আমরা সবাই জানি, 52 সপ্তাহে 1 বছর, এটা সবাই জানি। এখন আমাকে বের করতে বলছে ওয়ার্কিং ক্যাপিটাল কত। সো আমি এখানে অনেক ইনফরমেশন দেখছি, অনেক কিছু দেখছি, বাট ওরিড হওয়ার কোনো কারণ নাই, আমরা খুব সিম্পল ওয়েতে করবো। সো আমার ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টের জন্য আমি প্রথম কি করবো, র মেটেরিয়াল ইনভেন্টরি ফর 1 মান্থ, 1 মাসের জন্য যদি আমি র মেটেরিয়াল যদি ইনভেন্টরিতে থাকে, আমরা এটা দেখে আসছি তাই না। সো আমি প্রথম কথা হলো আমি কি করতেছি, পুরা বছরে সবার নিচে দেখেন একটু, পুরা বছরে 1,04,000 ইউনিট প্রডিউস করি। সো আমি 52 সপ্তাহে প্রতি সপ্তাহে কত ইউনিট প্রডিউস করি, 2,000 ইউনিট প্রডিউস করি, ঠিক আছে। সো তাহলে এখানে আমি 1 মাসেরটা বের করবো, এখানে আমি 1 মান্থের আমি আমার ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বের করবো প্রতি সপ্তাহে। উইকে হ্যাঁ এটা প্রোডাকশন করতেছেন হচ্ছে 80 টাকা পার ইউনিটে, হ্যাঁ 80 টাকা দিয়ে গুণ দেওয়া হয়েছে আপনার। হাফ এ মান্থ মানে হচ্ছে 2 সপ্তাহ বলতেছে, এই জন্য 2 দিয়ে গুণ দেওয়া হয়েছে। আর আরেকটা জিনিস হলো র মেটেরিয়াল তো আপনি পার্সেন্টেজ করা যায় না, এটা ফুলি আমার ইয়া হয় আর হাফ এ মান্থ লাগে আর কি, ওয়ার্ক ইন প্রগ্রেসে র মেটেরিয়াল পুরোটাই আমার হাফ ইন থাকে, বাট ডাইরেক্ট লেবার এবং ওভারহেড আমি 50% আমার ইউজ করতে পারি, ঠিক আছে। আমরা পড়তেছি ওয়ার্ক ইন প্রগ্রেসে আমার র মেটেরিয়ালকে আমি কি করতেছি, র মেটেরিয়ালকে পার্সেন্টেজ করতে পারি না, আমার 100% ইউজ হচ্ছে, বাট আমার ডাইরেক্ট এবং ওভারহেড আমার 50% ইউজ হচ্ছে। জি। ঠিক আছে, আমি একটু মনে রাখি আর কি, পরে আমরা সামনে আগাই তারপর দেখা যায় কি হয়। ফিনিশ গুড ইনভেন্টরিতে আমার কি 1 মান্থ থাকে, সো আমি কি করতেছি 2,000 ইউনিট, আমার 1 মাস থাকতেছে, সো 170 টাকা করে ফিনিশ গুড আমার কস্ট হয়, আমি এটা বলছি 170 টাকা করে যে পার ইউনিটে কস্ট হয় এটা বলা আছে। তো আমার ফিনিশ গুডে আমার এত 13,60,000 টাকা থাকতেছে। আর এই আমার এই তিনটার যোগফল কিন্তু এখানে 5 লাখ টাকা আসছে, ঠিক আছে। আমার 3,20,000 টাকা, 60,000 টাকা, 3,80,000 টাকা, 1,20,000 টাকা, এই 5 লাখ টাকা, সরি হ্যাঁ 5 লাখ টাকা হলো এই তিনটার যোগফল, ওয়ার্ক ইন প্রগ্রেসের যোগফল আর কি। ক্রেডিট অ্যালাউড ডেটর, আমার ডেটর আমি আমি 2 মাসে বাকিতে সেল করি, সো আমি 2 মাসের বাকিতে সেল করি। সো আমি বলছিলাম যে 1/4 1/4 হইলো কি হয়, আমার বাকিতে সেল হয়, তার মানে 2,000 ইউনিট আমি সপ্তাহে যদি সেল হয় তখন তার 1/4 মানে 1,500 ইউনিট আমি সেল করতেছি বাকিতে। সো আমার এটা 2 মাসের জন্য মানে 8 দিয়ে গুণ দিছি, সো 170 টাকা করে আমার খরচ, আমার কস্ট অফ গুডস হলো 170 টাকা করে, সো এটা আমার আমার পড়ে আছে টাকাটা, ঠিক আছে, আমি বাকিতে সেল করতেছি। ব্যালেন্স টু বি মেনটেন এট ব্যাংক, আমি ব্যালেন্স মেনটেন করি আমি 3,65,000 টাকা। গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল নিড আমার, ঠিক আছে, লেস করবো স্পন্টেনিয়াস ফাইন্যান্সিং, আমার 12,10,000 টাকা আমি স্পন্টেনিয়াস ফাইন্যান্সিং পাচ্ছি। ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার, আমাকে সাপ্লায়ার ক্রেডিট অ্যালাউড দিচ্ছে আমার ফর 1 মান্থের জন্য ক্রেডিট অ্যালাউড করতেছে, সো এগুলো কিন্তু লেস হবে, ঠিক আছে, লেস হবে। সো আমার 6,40,000 টাকা। আমার লেগ পেমেন্ট ইন ওয়াইস, আমি ওয়াইস দিচ্ছে 1.5 সপ্তাহ পর পর দিচ্ছি, সো এটা আমার 90,000 টাকা। আমার লেগ পেমেন্ট ইন ওভারহেড এক্সপেন্স আমি দিচ্ছি আমার 4 সপ্তাহ পর পর, 1 মান্থ পর পর, সো এখানে 4,80,000 টাকা। সো আমার ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হলো আমার টোটাল দাঁড়াচ্ছে, আমি যে তিনটা যোগ করি 6,40,90 কত হচ্ছে 7,30,000 আর 4,80,000,
7,30,000, সো আমার 7,30,000, 8,10,000, 8,10,000 12,10,000। ঠিক আছে। স্যার এখানে স্পন্টেনিয়াস ফাইন্যান্সিং যেটা লেস করছেন 12,10,000, এটা কোন জায়গা থেকে আসলো স্যার? স্পন্টেনিয়াস ফাইন্যান্সিং এর কথা বলা ছিল, এখানে হলো এটা আমার হইলো ওই যে আমাকে যে সাপ্লায়াররা ছাড় দেয় 1 মাস, তারপর ওয়েজ দেয় লেটে 1.5 সপ্তাহ, হ্যাঁ ওইটা, হ্যাঁ এটা আর স্পন্টেনিয়াস। হুম হুম। ওভারহেড এই এক্সপেন্স তিনটা যোগফল আর কি। লেটে পেমেন্ট এই করি, তিনটার যোগফল আর কি, এগুলো তো আমার হাতে থাকে। এই তিনটার যোগফল এইটা আর কি। এটা স্পন্টেনিয়াসলি আমাকে দিচ্ছে ওরা। তাহলে আমার অ্যাসেট জি কোনগুলা? ঠিক আছে। আমার অ্যাসেট হলো এটা, কারেন্ট অ্যাসেট এটা, কারেন্ট অ্যাসেট এটা, তাই না? সো আমার এটাও আমার ফিনিশ গুড ইনভেন্টরি কারেন্ট অ্যাসেট। সো আমার ক্রেডিটর অ্যালাউড ডেটর টু ডেটর, এটাও আমার কারেন্ট অ্যাসেট। সো আমার ব্যালেন্স মেনটেন এট ব্যাংক, আমি ব্যাংকে ব্যালেন্স মেনটেন করি, এটাও আমার কারেন্ট অ্যাসেট। সো গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল নিড হলো আমার কত? এটা। সো আমার দরকার ছিল 39 লক্ষ টাকা, বাট আমি আমি মানুষের কাছ থেকে ক্রেডিট পাই, এটা হলো আমার কারেন্ট লাইবিলিটি। ঠিক আছে। সো এটা আমার টোটাল কারেন্ট অ্যাসেট, এটা হলো আমার টোটাল কারেন্ট অ্যাসেট থেকে যখন আমি কারেন্ট লাইবিলিটি বাদ দিব, সো আমি পাচ্ছি 37,95,000 টাকা। খাতায় যখন আমরা করবো অঙ্কটা, আমরা কি শখ করে এইভাবে করতে হবে? মানে না শখ করে ইনফরমেশন না তো করলে অনেক। শখ করে না করলে হবে। তাহলে এই স্যার একশো সব পার্সেন্ট জটিল ছাড়া, মনে হচ্ছে। 100% ছাড়া কিন্তু অন্য কোথাও কনফিউশন নাই, আমি 100%-এর কনফিউশনটা দূর করে দিচ্ছি। এখানে আমার একটা জিনিস বলা ছিল, আমি সবকিছু মুছে দিলাম। ঠিক আছে। সো আমার র মেটেরিয়াল ইন স্টকে থাকে 1 মান্থ, ম্যাটেরিয়াল ইন প্রগ্রেস, আমরা ম্যাটেরিয়াল ইন প্রগ্রেসটা ফোকাস করতেছি, ম্যাটেরিয়াল ইন প্রগ্রেস। সো ম্যাটেরিয়াল ইন প্রগ্রেস মানে হলো ওয়ার্কিং ইন প্রগ্রেস আর কি, কমপ্লিশন স্টেজ, এবং কমপ্লিশন স্টেজ 50% অন অ্যাভারেজ হাফ এ মান্থ। সো আমার এখানে জিনিসটা হচ্ছে ধরেন ফিনিশ গুড ইন স্টকে হলো অ্যাভারেজ 1 মান্থ। সো এটা আমি যতটুকু আমার মনে পড়ে, এটা হলো আমি আমার র মেটেরিয়াল আমি পুরোটাই আমার অন প্রগ্রেসে থাকে, এটাকে আমি কি করতে পারি না, ডিবেট করতে পারি না, আমার র মেটেরিয়াল তো পুরোটাই অন ইন প্রগ্রেসে থাকে। ঠিক আছে। ওয়ার্ক ইন প্রগ্রেসে থাকে, এটা 100%ই থাকে, বাট আমি ডাইরেক্ট লেবার এবং ওভারহেড চার্জ এটা আমি 50% থাকি আর কি, ইন প্রগ্রেস। তো এই ছিল ম্যাথ, আমরা আরেকটা ম্যাথ করবো, এখানে আবার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। স্যার এই ওয়ার্কিং ক্যাপিটালের অঙ্ক একটা করতে গেলেই তো মানে 1-2 ঘন্টা পার হয়ে যাবে। না আপনি যখন না এটা বাসায় কিছু যখন বুঝতে প্রচুর প্র্যাকটিস পারলাম না। করবেন, এটা একটা সলিউশন আছে, এটার একটা সলিউশনটা হলো আপনি বাসায় যখন প্রচুর প্র্যাকটিস করবেন আপনার জন্য সহজ হয়ে যাবে। বাসায় যখন প্রচুর প্র্যাকটিস করবেন আপনার জন্য কঠিন মনে হবে না, টাইম বেশি লাগবে না। তো আমি একটু যাচ্ছি, খুব একটা সহজ পড়ায় যাচ্ছি। সেলস হলো আমার 2 লাখ ইউনিট, পার ইউনিটের সেলস হলো 20,000 টাকা, 20 টাকা। ভেরিয়েবল কস্ট হলো আমার 1,20,000। ঠিক আছে। আমার পার ইউনিটে আসতেছে 12 টাকা, ফিক্স কস্ট হলো আমার 64,000 টাকা। ঠিক আছে। সো আমার আমাকে কি করতে বলছে, ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলছে। ব্রেক ইভেন পয়েন্টের আমি জানি যে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। সো এখানে ফিক্সড কস্ট কত? ফিক্সড কস্ট হলো আমার 64,000 টাকা, 64,000 টাকা। সেলস কত? আমার সেলস হলো পার ইউনিটে 20 টাকা, ভেরিয়েবল কস্ট 12 টাকা। ঠিক আছে। সো আমার 64,000 টাকা, সো আমার 8 টাকা কত হয়? আমার ছয় কত, ছয়টা, সাত আটা, সাত আটা, 16 নাকি? না স্যার, সো 2 দিলে আমার এখানে দাঁড়াচ্ছে হলো 32, আর 2 দিয়ে হ্যাঁ 1600 দাঁড়াচ্ছে, রাইট? আর এটা 64 স্যার। জি। কত হয় এটা? 8 দিয়ে যদি ডিভাইড করি 64,000-কে, 8,000। 8,000। ঠিক আছে। সো 8,000 হইলো আমার ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটে চাইছি। তো 1 নম্বর হয়ে গেল, হাউ মাচ ইউনিট মাস্ট বি সোল্ড টু আর্ন প্রফিট অফ টাকা 30,000 টাকা। 30,000 টাকা প্রফিট করার জন্য আমি কত ইউনিট সেল করা লাগবে? সো আমি এক কাজ করি, আমি আমি প্রফিট করার জন্য যদি আমি করি, তাহলে আমার দেখি এখানে ব্রেক ইভেন পয়েন্ট পেলাম, টার্গেট প্রফিট হলো 30,000 টাকা, ফিক্স কস্ট প্লাস টোটাল প্রফিট কন্ট্রিবিউশন মার্জিন। তো আমরা এটা একটা ফর্মুলা বের করি। ভাইয়া ব্রেক ইভেন পয়েন্টটা কি এই যে পার ইউনিট প্রাইস দিয়ে 8,000 ইন্টু 20 প্লাস 30,000, তাহলে বেরোয় যাবে না যে আমার কত টাকা সেল করতে হবে? হ্যাঁ ওইটাই করছি।
ফিক্সড কস্ট মাইনাস টোটাল প্রফিট ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন। সো আমার এত 11,750 ইউনিট বেরিয়ে যাবে, ঠিক আছে। সো ফিক্সড কস্টকে আমি কভার করার জন্য আমি বের করতে পারছি 8,000 ইউনিট। সো তার সাথে প্রফিটটা যোগ করে দিলে বের হয়ে যাবে আমার কত টাকা, কত ইউনিট সেল করা লাগবে। সো এটা যদি আমি ব্যাক ইন ক্যালকুলেশন করি, 11,750 কে যদি আমি সেল প্রাইস দিয়ে গুণ করি, 20 টাকা দিয়ে গুণ করি, তাহলে আমার কত হবে, সেল কত হবে? একটু দ্রুত বলি, 11,750 যদি আমি 20 দিয়ে গুণ দিই, সো 2 শূন্য, এখানে 1 শূন্য, এখানে 1 শূন্য, 2 শূন্য, 5 দোকানে 10, 10-এ 1 শূন্য, 2 7 দোকানে 14, 14 একে 15, 5 আর 7 তো 2 একে 2, 2 একে 3 আর 2 একে 2, তার মানে 2,35,000, রাইট। সো এবার আমি কস্ট বের করি, এটা আমার সেলস কস্ট বের করি। কস্ট কত হবে 11,750 জন্য? কস্ট আমার ফিক্সড কস্ট, আমার ভেরিয়েবল কস্ট হইলো আমার কত, 12 টাকা, আর ফিক্সড কস্ট হইলো আমার কত, 64,000 টাকা, ঠিক আছে। সো কস্ট আমি পাবো কত, সো কস্ট থেকে যদি আমি সেলিং প্রাইসটা বাদ দিই, সেলিং প্রাইসটা বাদ দিলে আমি আসলে এখানে আমি 30,000 টাকা পাবো, ঠিক আছে। কত আসে কস্ট একটু যদি বলতেন সবাই। সো সহজ কথা তাহলে ফিক্সড কস্ট প্লাস টোটাল প্রফিট আমি উপরে থাকবে, নিচে কন্ট্রিবিউশন মার্জিন থাকবে। কন্ট্রিবিউশন মার্জিনের মূল কথা হলো সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, তাহলে আমি পার ইউনিটে টার্গেট প্রফিট পেয়ে যাব। 3 নাম্বার চাইছে কি, আমার 3 নাম্বারে চাইছে কম্পিউট দ্য কন্ট্রিবিউশন মার্জিন এবং কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। সেটা আমরা জানি কন্ট্রিবিউশন মার্জিনের ফর্মুলা কি, সিএম এর ফর্মুলা হলো আমার কি, যে আমার সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। সো সেলস হলো 20 টাকা, ভেরিয়েবল কস্ট 22 টাকা, কন্ট্রিবিউশন মার্জিন 8 টাকা। রেশিও কিভাবে পাবো আমি, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, রেশিও হলো আমার আর ডিভাইড বাই আমার কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইড বাই সেলস 20 টাকা। So আমি সেলস কন্ট্রিবিউশন মার্জিন পাবো, রাইট। সো কম্পিউট দ্য এডিশনাল প্রফিট দ্যাট এবিসি উড আর্ন ইফ দ্য সেলস ওয়ার টাকা 25,000 মোট। আমার সেলস যদি 25,000 টাকা বাড়ে, তাহলে এডিশনাল কত প্রফিট হবে, আমার প্রফিট বাড়বে। তো এডিশনাল সেলস যদি আমার 25,000 টাকা হয়, সো আমার 40% আমার মার্জিন, সো আমার 10,000 টাকা প্রফিট হবে। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও আমি 40% যেহেতু পাচ্ছি, সো আমার সেই তো ম্যাথ। আর কোনো কিছু, কারো প্রবলেম? শেষে একটু জটিল মনে হলো স্যার। না, আমার তো প্রফিট বের করা তো সহজ। প্রফিট মানে তো আমার সেলস, সেলস সেলস ইনটু কন্ট্রিবিউশন মার্জিন, আর কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটাই তো প্রফিট, রাইট। কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটাই প্রফিট। তার 2টা ম্যাথ আছে, আমরা 2টা ম্যাথ করে ক্লাসটা শেষ করে দিব, ঠিক আছে। আর মাত্র 2টা ম্যাথ আছে, আমরা একটু ধৈর্য রাখি। সো আমরা আজকে, কারণ এটা আবার আরেকটা ম্যাথ ক্লাসে করাটা টাফ হয়ে যাবে, গতকালও শেষ করতে পারি না, আজকে শেষ করতে না পারলে ঝামেলা হয়ে যাবে। কস্ট পার ইউনিট হলো আমরা আবার ওয়ার্কিং ক্যাপিটালের ম্যাথে চলে আসছি। র মেটেরিয়ালের কস্ট হলো পার ইউনিটে 52 টাকা, ডাইরেক্ট লেবার হলো 19 টাকা 50 পয়সা, ওভারহেড চার্জ হলো 39 টাকা, টোটাল কস্ট হলো পার ইউনিটে আমার 100 টাকা 50 পয়সা, প্রফিট হলো আমার 19 টাকা 50 পয়সা, সেলিং প্রাইস হলো আমার 130 টাকা। তো ফলোইং ইজ দ্য এডিশনাল ইনফরমেশন আমার দেওয়া আছে এখানে। এভারেজ র মেটেরিয়াল ইন স্টকে থাকে 1 মাস, এভারেজ ম্যাটেরিয়াল ইন প্রগ্রেসে থাকে হাফ এ মান্থ, ক্রেডিট অ্যালাউড বাই দ্য সাপ্লায়ার, আমি সাপ্লায়ার আমাকে ক্রেডিট অ্যালাউ করে 1 মাস, আর আমি ডেটরদের ক্রেডিট অ্যালাউ করি হলো 2 মাস। টাইম ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েস, আমি লেবারদের ওয়েস দেই হলো 1.5 মান্থে। আমি টাইম ল্যাগ ইন পেমেন্ট ওভারহেড দিয়ে হলো 1 মাসে। 1/4 অফ দ্য সেলস আর ইন ক্যাশ বেসিস। সো আগে এক্স্যাক্টলি আগেরটার মতোই, ক্যাশ ব্যালেন্স ইজ এক্সপেক্টেড টু বি 1,20,000 টাকা আমার ক্যাশ থাকা লাগে। ইউ রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ শোয়িং দ্য ওয়ার্কিং ক্যাপিটাল নিডেড টু ফাইন্যান্স এ লেভেল অফ অ্যাক্টিভিটি হলো আমার কত, 70,000 ইউনিট অফ আউটপুট। ইউ মে এজিউম দ্য প্রোডাকশন ইজ ক্যারিড ওভার ইভেন দ্য ফুল ইয়ার, ওয়াইজ এন্ড ওভারহেড একটু সিমিলারলি। সো আমরা ম্যাথে চলে যাচ্ছি, আমরা এগুলো জানি। সো আমার র মেটেরিয়াল ইনভেন্টরি আমার 30 ডেজ এর জন্য আমার থাকে। সো আমার 70,000 ইউনিটের জন্য 52 সপ্তাহ দিয়ে গুণ দিতেছি, 360 দিয়ে আমি ডিভাইড করতেছি,
সো এক মাসেরটা বের করতেছি আর কি, 30 ডেজের জন্য বের করতেছি, 30 দিয়ে গুণ করতেছি আমি 360 দিয়ে ডিভাইড করতেছি, ঠিক আছে। So, আমি 3,03,000 টাকা পাচ্ছি। তো এখানে কি দাঁড়াইলো তাহলে জিনিসটা, আমি কতদিনের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল বের করতেছি তো বলেন তো, সবাই মিলে একটু বের করার চেষ্টা করি। র মেটেরিয়াল ইনভেন্টরিতে থাকে আমার কত, একটু দেখি তো। এক র মাস। মেটেরিয়াল 52 টাকা করে, আমার র মেটেরিয়াল এভারেজ স্টক মান্থলি থাকে, এক মাসের জন্য থাকে, ঠিক আছে। সো আমার এক মাসের জন্য থাকে, সো আমি 30 দিন আমরা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ 70,000 কতদিনে আমরা প্রডিউস করি আউটপুট? 70,000 এক বছরে প্রডিউস করি। সো 30 ডেজ আমি 30 দিয়ে গুণ দিছি, 360 দিয়ে ডিভাইড করছি, সো 30 ডেজ এটা বের করতেছি, ঠিক আছে। ইন্টু 52 কেন? 52 সপ্তাহ দিয়ে গুণ করতেছি, সো 52 সপ্তাহ দিয়ে গুণ করতেছি। আচ্ছা, A30 হলো কি ইনভেন্টরি 30 ডেজ থাকে। আচ্ছা, স্যার মিলছে, ঠিক আছে। একটু বলেন তো। স্যার এটা হচ্ছে ওই 70,000 ইউনিট হচ্ছে বছরে। হ্যাঁ, তাহলে হচ্ছে 52 দিয়ে যদি আমরা ভাগ দেই, এটা হচ্ছে তাহলে সপ্তাহে আসতেছে। না আমি আর তো গুণ 300, করতেছি, 52 দিয়ে তো গুণ করতেছি। গুণ করতেছে, গুণ দেওয়া। সরি এটা তো র মেটেরিয়াল কস্ট। 52 র আচ্ছা, এটা মেটেরিয়াল পার ইউনিট প্রাইস 52 টাকা। ও পার ইউনিট 52 টাকা, হ্যাঁ, এটাই প্যাচ লাগা যায়, এই পার ইউনিট আমার পার ইউনিট গতবার প্যাচ 52 লাগছে। টাকা। তো আমি পার ইউনিট, হ্যাঁ আর ভাগ করতে হবে 360 দিয়ে, তাহলে হচ্ছে পার ডে পাওয়া যাবে। আর আমরা ঠিক যেহেতু আছে। 30 দিনেরটা নিচ্ছি, এই জন্য 30 দিয়ে গুণ দিয়ে দিতে গুণ হবে। করতেছি। আচ্ছা, কনফিউজিং ছিল এই 52টা, আমাকে কনফিউজ করে, কতবারে কনফিউজ করছিল। তো আমি এক মাসেরই বের করতেছি, ঠিক আছে। তো 3,03,333 টাকা আমার মান্থলি আমার লাগবে র মেটেরিয়াল ইনভেন্টরিতে যেটা থাকতেছে ওইটার জন্য আমার এত টাকা লাগবে। সো এটা আমার কারেন্ট অ্যাসেট। সো ওয়ার্ক ইন প্রোগ্রেসে আমার 15 দিন থাকে, তো 70,000 আমি ওয়ার্ক ইন প্রোগ্রেসে আমার 110 টাকা করে খরচ হচ্ছে, 360 দিয়ে গুণ দিচ্ছি, 15 দিন দিয়ে ডিভাইড গুণ করতেছি। সো ওয়ার্ক ইন প্রোগ্রেসে আমি কি করতেছি, আমার টোটাল কস্ট 100 টাকা 50 পয়সা, ঠিক আছে, টোটাল কস্ট পার ইউনিটে। সো আমার 110 টাকা 50 পয়সা। হ্যাঁ 110 টাকা 50 পয়সা। সো ওয়ার্ক ইন প্রোগ্রেসে কতদিন থাকে আমার, এভারেজ ম্যাটেরিয়াল 15 দিন। প্রসেসের থাকে হইলো আমার হাফ এ মান্থ, ঠিক আছে। সো হুম। হাফ এ মান্থ থাকাতে আমি 15 দিয়ে গুণ করতেছি। তো এখানে আমার 3,22,000 টাকা লাগতেছে। সো আমার এফজিআই ফর 30 ডেজ, এফজিআই এর মানে হইলো আমার ক্রেডিট অ্যালাউড টু বাই সাপ্লায়ার, ঠিক আছে। সো আমার, না এটা তো এখানে আসবে না, 30 ডেজ 70 110 360 30। ফিনিশ গুড ইনভেন্টরি, ফিনিশ গুড ইনভেন্টরিতে থাকতেছে কত, ফিনিশ গুড ইনভেন্টরিতে থাকতেছে One কত, month. সো আমার 1 month. 1 মান্থ। সো আমার এটা হলো ফিনিশ গুড ইন ইনভেন্টরি, এফজিআই মানে হলো ফিনিশ গুড ইন ইনভেন্টরি থাকতেছে 1 মান্থ। তো এখানে আমার লাগতেছে 6,44,853 টাকা। সো এই আমার সবগুলা মিলে আমার কি লাগতেছে, রিকোয়ার্ড ব্যালেন্স উইথ ইনভেন্টরিতে লাগতেছে আমার 12 লাখ এত টাকা। সো এটা আমার কারেন্ট অ্যাসেট। সো ডেটর ফর 60 ডেজ, আমি মানুষকে বাকিতে সেল করতেছি 60 দিনের জন্য। সো আমি 52,500 110 টাকা করে আমার খরচ করতেছে। সো সো এটা আমি 60 দিনের জন্য দিচ্ছি, ঠিক আছে। সো এখানে আমার 52,500টা কি, আমি 52,500 মানে 70,000 ইউনিট সেল করি, তার ভিতরে হলো 1/4 হলো আমি কি করি, বাকিতে সেল করি, রাইট। তো 70,000-এর 1/4 হবে 52,500, রাইট। হুম। সো আমার এটা দাঁড়াচ্ছে 9,66,000। এক্সপেক্টেড ক্যাশ ব্যালেন্স আমার দরকার হয় 1,20,000 টাকা। তো টোটাল কারেন্ট অ্যাসেট হলো আমার সবগুলো মিলে, এটাও আমার কারেন্ট অ্যাসেট, এটাও আমার কারেন্ট অ্যাসেট, টোটাল কারেন্ট অ্যাসেট 23,57,000 টাকা। তো আমার কারেন্ট লাইবিলিটি কি, র মেটেরিয়াল ফর 30 ডেজ, আমাকে র মেটেরিয়াল আমাকে 30 ডেজ এর জন্য আমাকে ক্রেডিট দিচ্ছে। সো এটা আমি এটা আমার কারেন্ট লাইবিলিটি। আর আমার ওয়াইজ আমি 10 দিন ফর 10 ডেজ। সো ঠিক আছে, ওভারহেড কস্ট আমার 30 ডেজ। ওয়াইজ 1 মাস 20 দিন, ওয়াইজ হলো আমার কি এভারেজ ম্যাটেরিয়াল এভারেজ, ওয়াইজের কথা কোথায় যেন বলা ছিল, ওই যে ডিরেক্ট লেবার স্যার 19 হাফ টাকা 50 উইক, পয়সা। হ্যাঁ না ল্যাগ পেমেন্ট অফ ওয়েজেস না, ওয়ান হ্যাঁ এন্ড হ্যাঁ হাফ উইক। 1.5 উইক, হ্যাঁ
সো হ্যাঁ এই যে ল্যাক পেমেন্ট অফ ওয়েজেস হলো 1.5 উইক। সো না 10 দিন আর কি, 1.5 উইক মানে 10 দিন আর কি, রাইট? এক সপ্তাহ হাফ উইক মানে 3 দিন, সো 10 দিন দাঁড়াচ্ছে, সো 10 ডেজ। সো আমি 10 ডেজ দিয়ে গুণ করতেছি, সো এটা আমার দাঁড়াচ্ছে, এটা আমার কারেন্ট লাইবিলিটি। আমি লেবারদের স্যালারি দেরিতে দিচ্ছি, ওভারহেড চার্জ আমি দেরিতে দিচ্ছি, সো এটা আমার কারেন্ট লাইবিলিটি। সো কারেন্ট লাইবিলিটি হলো টোটাল 5,68,000 টাকা। সো আমার ওয়ার্কিং ক্যাপিটাল দাঁড়াচ্ছে, ভাইয়া ওই যে ক্রেডিটররা যে 1 মান্থের যে ছাড় দেয় ওটা কোথায়? এই যে আসছে তো, এই যে র মেটেরিয়াল, র মেটেরিয়ালে আসছে। ও আচ্ছা। তো জিনিসটা কিন্তু সহজ, মানে জিনিসটা কিন্তু কঠিন না। সমস্যা হচ্ছে অনেক ইনফরমেশন থাকে, ক্যালকুলেশন করা দরকার হয় বেশি, বাট থিমটা কিন্তু সহজ। আমার কারেন্ট অ্যাসেট থেকে আমি কারেন্ট লাইবিলিটি বাদ দিচ্ছি, কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিচ্ছি। সো কারেন্ট অ্যাসেট তো আপনি অলরেডি বুঝে গেছেন, কারেন্ট লাইবিলিটিও বুঝে গেছেন। সো আমাদের কনসেপ্ট ক্লিয়ার, কিন্তু আপনার কাছে প্যাচ লাগতেছে যে ক্যালকুলেশন গুলা, ঠিক আছে? সো আমার ডেজ এর ব্যাপার আছে, অনেক কিছুর ব্যাপার আছে, ক্যালকুলেশন গুলো আমার প্রতিবারই প্যাচ লাগে। সো আপনাদের প্যাচ লাগতে পারে, বাট এটার একটা সলিউশন আছে। সলিউশনটা হলো আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। এই দুইটাই ম্যাথে আপনি 10 বার করে করেন, সমস্যা কি? স্যার একটা কোশ্চেন, যে ডেটর্স ফর 60 ডেজ যেটা, এখানে ওই যে 110 টাকা 50 পয়সা ধরে করছে, এখানে কি আসলে সেল প্রাইসটা মানে হয় কিনা? 110 টাকা আমার কস্ট প্রাইস, সেলিং প্রাইস না। সেল প্রাইস দিয়ে কি এখানে কোনো ক্যালকুলেশন হবে না? না না না, হ্যাঁ, এটা কারণ তো কি, ওই যে আমি বাকিটা আরেক সেল স্লাইডটাতে করি। একটু যাবেন ভাইয়া। হ্যাঁ মানে র মেটেরিয়াল, ডিরেক্ট লেবার আর ওভারহেড এই তিনটা যোগ করে টোটাল কস্ট বাই করছে, তাই না? হ্যাঁ, কস্ট বের করছে। এটা ওই যে ওইখানে 100 আর 100 ডিলেমাটা কি দূর হয়ে যাবে আমরা এই ওয়েতে যদি করি? হ্যাঁ, এভাবে করলে দূর হয়ে যাবে। ওয়ার্ক ইন প্রোগ্রেসে র মেটেরিয়াল আসে না। আমি এই যে আমার, আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন, ওয়ার্ক ইন প্রোগ্রেসে র মেটেরিয়ালটা আসে না, ওইটা 100% ইউজ হয়, ঠিক আছে? আচ্ছা, 50%-এর কথা এখানে বলা নাই, এখানে যেহেতু 50% কথা বলা নাই, এটা আসবে না। আমরা পরে ম্যাথে চলে যাচ্ছি, তারপর কোশ্চেন অ্যান্সার সেশনে আমরা আবার আসবো ফিরে, সমস্যা নেই। XYZ কোম্পানি ইজ কনসিডারিং টু ইনভেস্ট প্রজেক্ট, ইট হ্যাজ ফলোইং অপশন আছে আমার ক্যাশ ফ্লো। আমার প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি, দুইটা প্রজেক্ট। আমরা গত ক্লাসে আমরা প্রজেক্ট, শুধু একটা প্রজেক্ট নিয়ে কথা বলছিলাম, এখানে দুইটা প্রজেক্ট নিয়ে কথা বলতেছি। প্রজেক্ট এ আমার ইনিশিয়ালি ক্যাশ আউটফ্লো হয় 10 লাখ টাকা, আর ক্যাশ ইনফ্লো হলো এই ইনফ্লো গুলো হয়। প্রজেক্ট বি তে আমার হলো 1,20,000 টাকা হয় আউটফ্লো। সো আমার এখানে এই ইনফ্লো গুলো হয়। আমাকে কি করতে বলছে, কস্ট অফ ক্যাপিটাল হলো দেওয়া আছে 10%, ঠিক আছে? প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর দেওয়া ছিল 0.99 হলো ফার্স্ট ইয়ারের জন্য, সেকেন্ড ইয়ারের জন্য আমার দেওয়া আছে, থার্ড ইয়ারের জন্য দেওয়া আছে। সো আমাকে বলছে পে ব্যাক পিরিয়ড বের করতে বলছে, এনপিভি বের করতে বলছে, কোন প্রজেক্টটা নিব ওইটা বের করতে বলছে। সো এক্স্যাক্টলি গতকালের ক্লাস। সো আমার পে ব্যাক পিরিয়ড কত হবে, আমি একটু যদি কনসেপচুয়ালি চিন্তা করি, আমার 10 লাখ টাকা আমার কি হচ্ছে, আমার প্রথম বছর 40,000 টাকা, দ্বিতীয় বছর 50,000 টাকা, তৃতীয় বছর হলো 40,000 টাকা। সো আমার 10 লাখ টাকা তো ধারে কাছেও নাই, 40-এ হ্যাঁ, আমার। ওটা মনে হয় 1 লাখ, ভুলে মনে হয় পয়েন্টটা পড়ে নাই আচ্ছা, ভুলে মনে পয়েন্টটা পড়ে না, এটা মনে নাকি? হয় 1 লাখ হবে। সলিউশনে দেখি তো। হ্যাঁ, 1 লাখই হবে, 1 লাখই হয়েছে, এখানে 1 লাখই লিখছি। সো 1 লাখই হবে, আপনি রাইট। সো 1 লাখ যদি হয়, আমি 40,000 টাকা প্রথম বছর পাচ্ছি, দ্বিতীয় বছর পাচ্ছি 50,000 টাকা, তার মানে 2 বছর মিলা পাচ্ছি 90,000 টাকা, রাইট? 90,000 টাকা, আর আমি পরের বছর পাচ্ছি 40,000 টাকা, আমার দরকার হলো 10,000 টাকা, পাচ্ছি 40,000 টাকা। তার মানে এই 2 অথবা 3 বছরের মাঝামাঝি হবে পে ব্যাক পিরিয়ড আমার প্রজেক্ট এ এর। বি এর পে ব্যাক পিরিয়ড কত হবে, 60,000 টাকা, 50,000 টাকা, তার মানে 1,10,000 টাকা। সো আমার এটাও 2 এর এবং 3 এর মাঝামাঝি হবে পে ব্যাক পিরিয়ড। সো একটু দেখি তো পে ব্যাক পিরিয়ড কিভাবে ক্যালকুলেট করছি। আমার সিন্স দা কিউমুলেটিভ ক্যাশ ফ্লো বিকাম পজিটিভ ইন থার্ড ইয়ার, পে ব্যাক পিরিয়ড আমার কিভাবে ক্যালকুলেট করবো, পে ব্যাক পিরিয়ড আমার হইলো 2 প্লাস, আমার এইটা হলো আমার মাইনাস হইলো আমার ঠিক আছে, মাইনাস হলো আমার ফর্মুলার মাইনাস কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার সেকেন্ড ইয়ার, মাইনাস হলো আমার 10,000 টাকা লাগবে, তাই না? ওই মাইনাস আছে, এখন আমার 10,000 টাকা মাইনাস আছে, ওই মাইনাস। সো আমার কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার সেকেন্ড ইয়ার, আমার কিউমুলেটিভ ক্যাশ ফ্লো, আর হলো এখানে ক্যাশ ফ্লো থার্ড ইয়ারে আমার কত টাকা ক্যাশ ফ্লো হচ্ছে। তো 10,000 টাকা আমার লাগবে, এই 10,000 টাকা লাগবে বলে মাইনাস আসতেছে, এটা আসলে কোনো ইমপ্লিকেশন নাই। আর 40,000 টাকা আসলে অ্যাকচুয়ালি আসছে, তার মানে 2.25 ইয়ার হলো আমার ব্রেক ইভেন পয়েন্ট, সরি আমার পে ব্যাক পিরিয়ড। সো এটা আমরা করে আসছিলাম আগের ক্লাসে, সো আমরা এটা নিয়ে সমস্যা নাই। এখানে আমার পে ব্যাক পিরিয়ড দাঁড়াচ্ছে 2.125%। তো এনপিভি বের করবো, এনপিভি আমি জানি আমার জিরো পিরিয়ডে আমার 1 লাখ টাকা চলে গেছিল। সো আমার এটা প্রেজেন্ট ভ্যালু আমার -1 লাখ টাকা। সো আমার পিরিয়ড 1-এ 40,000 টাকা আসছে। সো আমি ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করলে আমি ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো পাচ্ছি। সো আমি সেকেন্ড ইয়ারেও ডিসকাউন্ট দিয়ে গুণ করলে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো পাচ্ছি, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো পাচ্ছি। সো টোটাল ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো তিনটা যোগ করে যদি আমি 1 লাখ টাকা বাদ দিই, আমি এনপিভি তে পাচ্ছি 7,738 টাকা।
তো এখানেও সেম, আমি 1,20,000 টাকা খরচ করছি, বাট প্রথম বছরই 60,000 টাকা পাইছি। সো ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করে আমি প্রেজেন্ট ভ্যালু পাচ্ছি। দ্বিতীয় বছরের আমি প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতেছি, তৃতীয় বছরের প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতেছি। এই তিনটা যোগ করে যদি আমি 1,22,000 বাদ দিই, আমি 35,000 টাকা পাচ্ছি। সো দুইটা প্রজেক্ট কি আমার কি পজিটিভ, এনপিভি পজিটিভ, এনপিভি পজিটিভ। সো আমি চাই আমার যদি বাজেট কনস্ট্যান্ট না থাকে আমি দুইটা প্রজেক্টই নিব, আর যদি বাজেট কনস্ট্যান্ট থাকে তাহলে আমি বড় এনপিভি যেটা আমার এটাতে বড় এনপিভি এটা নিব। ক্লিয়ার? আসসালামু আলাইকুম স্যার। জি। স্যার এখানে এই যে এই 38 নাম্বারটাতে এই প্রথম যে এই সূত্রটা আমরা ব্যবহার করছি, এখানে যে এই 10,000 এর সামনে যে একটা ব্র্যাকেট দিয়ে মাইনাস রাখছি বইয়ের এটা মধ্যে, এটা না এটা রাখলেও কি হবে, রাখতে হবে? এটা না রাখলেও হবে, ঠিক আছে। জি স্যার। মাইনাস তো হবে না, মাইনাস হলে তো আমার এখানে মাইনাস চলে আসবে, রাইট? 2 থেকে মাইনাস হবে, এখানে মাইনাস চলে আসবে। এই মাইনাস মানে ওই মাইনাস না, এই মাইনাসটা দিয়ে বোঝাচ্ছে যে আমার 10,000 টাকা লাগবে, আর ওইটা বোঝাচ্ছে। তো এটা না দিলেও আচ্ছা, হবে, ঠিক আছে। এখানে শুধু ওই যে 10,000 টাকা ডিভাইডেড 40,000, এইটাই তো হ্যাঁ, এটা যথেষ্ট দিলেই স্যার। বেটার হয়, এটা দিলেই বেটার হয়। আমি আপনি মাইনাসটা রাখার দরকার নেই, ঠিক আছে? এটা জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। আচ্ছা স্যার, জি স্যার, ধন্যবাদ স্যার। তো আমি মডিউল এফ এ চলে যাচ্ছি, আমাদের ক্রেডিট অপারেশনের ম্যাথে। এখানে আমি একটা ম্যাথই করব, আমাকে একটু সুযোগ দিবেন, তারপর আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে যাব। আমার সমস্যা নেই, রাত 2টা বাজলে আমি আসি। তো এখানে আমি শুধু একটা ম্যাথ করে আজকে ক্লাসটা শেষ হয়ে যাবে। সাপোজ অদিত এন্টারপ্রাইজ টুক লোন ফ্রম লয়াল ব্যাংক, লয়াল ব্যাংক থেকে সে লোন নিছে, ঠিক আছে। প্রেজেন্ট লোন আউটস্ট্যান্ডিং আছে আমার 50 লাখ টাকা, একটু মনে রাখা লাগবে জিনিসগুলা। সো আমার দেয়ার ইজ 10 লাখ টাকা আনরিয়েলাইজ ইন্টারেস্ট। আমরা আনরিয়েলাইজ ইন্টারেস্ট আছে 10 লাখ টাকা, ইন দ্য ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্টে আমার রয়ে গেছে 10 লাখ টাকা। সো আমার আদার কোলাটারাল অ্যামাউন্ট হলো এগুলো। ভ্যালু অফ মর্টগেজের ভ্যালু দেওয়া আছে 30 লক্ষ টাকা, ভ্যালু অফ টিন শেডের একটা বিল্ডিং এর ভ্যালু দেওয়া আছে 10 লাখ টাকা, ঠিক আছে। প্লেস গুডসের ভ্যালু দেওয়া আছে 10 লাখ টাকা। টাকা 10 লাখ অফ দ্য ডিপোজিট ইনকিপ্ট ইন লিয়েন এগেন্স্ট লোন। সো আমার এফডিআর আছে আমার 10 লাখ টাকা। সো আমাকে এখন বলতেছে আমার ইলিজিবল কোলাটারাল বের করতে, ইলিজিবল কোলাটারাল বের করতে, বেস ফর প্রভিশন বের করতে বলছে। এই দুটো জিনিস আমার করা লাগবে, আর বাকি জিনিসগুলো দেওয়া আছে। সো সেই যখন আমার কি হয়ে যাচ্ছে, সেই যখন আমার ক্লাসিফাইড হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমার প্রশ্নগুলো আসতেছে। আমার ইলিজিবল কোলাটারাল বের করা আর বেস ফর প্রভিশন বের করা যখন সিএল হয়ে যাচ্ছে তখন আসতেছে, ঠিক আছে। সো আমি এখন তাহলে আমি দুইটা জিনিস বের করব, আমার ইলিজিবল কোলাটারাল বের করব, বেস ফর প্রভিশন বের করব। সো ইলিজিবল কোলাটারাল কত, সে আমার কোলাটারাল কত দিছে, আমার আউটস্ট্যান্ডিং আছে 50 লাখ টাকা, এর এগেইনস্টে আমার কি করতেছে, আমি আমার মর্টগেজ আছে হলো 30 লাখ টাকা। সো মর্টগেজ আমার 30 লাখ টাকার আমার 50% আমার কাউন্ট হবে, ঠিক আছে। মর্টগেজ অ্যাসেটের 50% ইলিজিবল কোলাটারাল হিসেবে আমরা ক্যালকুলেট করতেছি ইলিজিবল কোলাটারাল, ঠিক আছে। সো মর্টগেজ অ্যাসেটের আমরা জানি 50% কোলাটারাল হিসেবে কাউন্ট হয়, সো 15 লাখ টাকা কোলাটারাল হিসেবে কাউন্ট হবে। টিন শেডটা আসলে কোনো কোলাটারাল হিসেবে নো এলিজিবল, টিন শেড বিল্ডিং আমার এলিজিবল হিসেবে কাউন্ট হয় না, কারণ এটা কোনো রিসেল ভ্যালু নাই টিন শেড বিল্ডিং এর। পেজ গোস আমার কাউন্ট হয়, 50% কেন কাউন্ট হবে? টিন শেড কি নিয়ম চেঞ্জ হয়েছে, এখন 50% কাউন্ট হয়? কিসের না, মর্টগেজ ল্যান্ড যেটা। ল্যান্ড 50% ইলিজেবল, এটাই হলো রুলস আর কি। এটা বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন সার্কুলার। নাম্বার 18তে এটা দেওয়া আছে, এই যে প্রশ্ন নাম্বার 18তে দেখেন। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার এটাই বলা আছে। যদি কারো সার্কুলারের আপনার মনে হয় যে সার্কুলারের বাইরে, একটু যা বলবেন, কিন্তু আপনি জেনে বলবেন, ঠিক আছে? 99 ইয়াতে আসছিল স্যার, এটা এই প্রশ্নটা 18 হ্যাঁ নম্বরে আসছে স্যার এখানে। হ্যাঁ হ্যাঁ, এটাই। সো স্যার পেজ গোস বিআরপিডি 15 তো আছে স্যার, এটা হ্যাঁ হ্যাঁ, বিআরপিটি সার্কুলার অনুযায়ী বলতেছি। সো আমার যদি সার্কুলার বাইরে কথা বিআরপিডি বলে থাকে 15 একটু, তো আছে স্যার। সার্কুলার বাইরে কথা বললে আমাকে একটু আটকাবেন, ঠিক আছে। প্লেস গুডস হইলে আমার 50% আমি কাউন্ট করে থাকি, সো এখানে 5 লাখ টাকা এলিজিবল কোলাটারাল। ডিপোজিট আমার 100%ই হবে, ডিপোজিট যেটা আছে 100% আমার কাউন্ট হবে। সো আমার 30 লাখ টাকা এলিজিবল কোলাটারাল হিসেবে কাউন্ট হচ্ছে। সো আমার লোন আউটস্ট্যান্ডিং আছে 50 লাখ টাকা, সো এলিজিবল কোলাটারাল হলো আমার 30 লক্ষ টাকা। তো এখন আমি বেস ফর প্রভিশন ক্যালকুলেট করব। সো বেস ফর প্রভিশনের ফর্মুলা হলো লোন আউটস্ট্যান্ডিং মাইনাস হলো ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্ট মাইনাস এলিজিবল কোলাটারাল। সো লোন আউটস্ট্যান্ডিং হলো আমার 50,000 টাকা, আমার ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্ট আছে 10 লাখ টাকা, এলিজিবল কোলাটারাল হলো 30 লক্ষ টাকা। সো আমি পাচ্ছি আমার বেস ফর প্রভিশন 10 লাখ টাকা। কিন্তু বেস ফর প্রভিশন আমাকে একটা বলে দিছে আমার 15% আউটস্ট্যান্ডিং, লোনের আউটস্ট্যান্ডিং, অথবা আমার বেস ফর প্রভিশন যেটা বড় হবে ওইটা নিব, ঠিক আছে। সো 15% আমার আসতেছে 7.5 লাখ টাকা, আর আমার এলিজিবল কোলাটারাল আসতেছে 10 লাখ টাকা। সো আমার এটা কি হবে, আমার 10 লাখ টাকা হবে। 10 লাখ টাকাই হবে, বড়টা হবে আর কি বেস ফর প্রভিশন। এটা নিশ্চিত আসবে পরীক্ষা স্যার। হ্যাঁ, এটা আসে, এটা পরীক্ষা এসে থাকে। সো এই ছিল আমাদের ক্লাস। তো আমি লম্বা একটা ক্লাস করাইছি, সরি। আমি রাত কয়টা বাজে আমি নিজেও জানি না, অলরেডি রাত 12টা 18 বাজে। অবশ্য বেশি ওভার হয় নাই, 12টার মতো নেওয়ার কথা।
মাত্র 18 মিনিট বেশি হচ্ছে, আমার কাছে মনে হয়েছিল মানে 1টা বেজে যাচ্ছে, কারণ অনেকক্ষণ ধরে পড়াচ্ছি। সো সত্যি আমি খুব মিস করবো আপনাদেরকে, যে আজকে আমরা ক্লাসটা শেষ করতে যাচ্ছি। একটা প্রশ্ন করতে পারি? তো আমি রেকর্ডিংটা শেষ করে প্রশ্ন করি। জি। সো আমি রেকর্ডিংটা শেষ করে দিচ্ছি, যারা রেকর্ডিংটা শুনতেছেন। সো আমাদের আপনাদের সাথে আমাদের লাস্ট একবার দেখা হবে কনক্লুডিং ক্লাসে, যেখানে আমি অনেক ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কথা বলবো। সবাই ওই কনক্লুডিং ক্লাসে থাকবেন, ওখানে আমি টিপস এন্ড টেকনিক্স দিব, আপনাকে আমি আরো এনার্জেটিক করবো যাতে আপনি পরীক্ষা হলে কিভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার টেকনিক গুলা। সো আপনি ওই ক্লাসটা অবশ্যই সবাই জয়েন করবেন, আর ম্যাথ গুলা করবেন, সবাই থিওরি গুলা পড়বেন। বেসিক্যালি পরীক্ষা এগুলা থেকে আসবে, আপনি বিশ্বাস রাখেন, এর বাইরে কোনো কিছু আসবে না। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।